আমাদের ৩ নাম্বার ক্লাস আছে, যদিও কালকে তারপরে আমরা ক্লাসে আসছি, কারণ আমাদের সবাইকে অগ্রিম যে শুভেচ্ছা মোবারক। আমাদের ক্লাস ৯টা থেকে নেই, আমি খুবই ১ মিনিট আগে। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম এবং সাথে সাথে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো কালকে ঈদ আর কি, তারপর আমরা কিন্তু আজকে ক্লাসে আসছি। জাস্ট হচ্ছে ১ ঘন্টা আপনার সময় লাগবে। আহ, মানে ১ ঘন্টার জন্য যে আপনার ঈদের আনন্দ একবারে ম্যাটি হয়ে যাবে, জিনিসটা এরকম না। বাট আপনি ১ ঘন্টায় এমন একটা টপিকস যেটা আপনার বাংলাদেশের আপনি ব্যাংক সহ যে কোনো জবের এক্সামে যাবেন, কারকটা আপনার জন্য প্রয়োজন। তো আমরা চেষ্টা করব আজকে ১ থেকে ১ ঘন্টা ২০ মিনিটের মধ্যে কারক নিয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য, যাতে পরীক্ষার হলে আপনি ইনশাল্লাহ কারক থেকে প্রশ্ন আসলে ভালো কিছু করতে পারেন। তো সবাই একটু আমাকে প্রথমে জানাবেন যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। এটা একটু ইম্পর্টেন্ট। কারক থেকে প্রশ্ন আসলে ভালো কিছু। যারা আমাকে সালাম দিছেন অথবা দিবেন, সবাইকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। তো আরেকটা জিনিস আপনাদের বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমাকে স্যার ভাবার অথবা ফোনে আসছিল। যেটা বলতেছিলাম আর কি, আমাকে স্যার ভাবার অথবা স্যার বলার দুইটারই কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমি ভাইতেই আর কি ঠিকঠাক, কোনো সমস্যা নাই। যারা লাইভ ক্লাসে আসছেন অথবা পরবর্তীতে ক্লাস করবেন, হয়তো বা ঈদের ঝামেলার কারণে ক্লাসে আসতে পারেন নাই, আপনাদের জন্য ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই। আর আপনাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্সামের টপিকসটা দেওয়া হয়েছে। এক্সামটা আপনার হবে ১ তারিখে। ট্রেনের ম্যাথ করা হয়নি, আমরা সামনে ম্যাথ ক্লাসে, ট্রেন শেষ হয়ে যাবে। ওভারঅল আপনারা একটা প্রস্তুতি নেবেন, ক্লাস লেকচার ফলো করবেন, পাশাপাশি বিগত সালে আসা বিভিন্ন জব এক্সামের যে প্রশ্ন আছে এটা ফলো করবেন। তাহলে আপনার এক্সামটা ভালো হবে আশা করি। আর আহ, আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা এক্সামে আমরা যাতে আহ, হয়তো একাধিক ব্যক্তি একই নাম্বার পাইতে পারে, এটা ঠিক আছে, বাট আমার জায়গা থেকে আর কি ক্ষুদ্র চেষ্টা থাকবে এটা আপনাদের এক্সামে হচ্ছে উদ্বুদ্ধ করার জন্য। এক্সামটা আপনার হচ্ছে যে ম্যাথ এক্সাম যেটা হবে, সেখানে ম্যাথ অবভিয়াসলি আপনার ইংলিশে আমি দিব, যতই কষ্ট হোক আর কি। ইংলিশে টাইপ করে প্রশ্ন তৈরি করা কঠিন, তো ইংলিশে দেওয়া হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার প্রত্যেকটা এক্সাম শেষে আপনাদের একটা লিস্ট দেওয়া হবে যে কারা কারা এক্সাম দিয়েছেন এবং কত মার্কস পাইছেন। চেষ্টা করবেন সবাই ভালো এক্সাম দেওয়ার জন্য, এখানে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন। এটা একটা
আপনার জন্য ভালো হবে। অলমোস্ট 700 জন আছেন। আর থার্ড হচ্ছে আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র পরিসর হলেও চেষ্টা করব এক্সামগুলাতে যারা ফার্স্ট হয় তাদের মধ্যে থেকে এমন হইতে পারে যে 20 জন একই নাম্বার পাইতে পারে। তাদের মধ্যে থেকে একজনকে ক্ষুদ্র পরিমাণ হলেও কি করার জন্য বলেন তো? একটু হলেও জাস্ট গিফট বলেন বা যেহেতু অনলাইন প্রোগ্রাম আরকি, গিফট হিসেবে হয়তো ফোন রিচার্জটা দেওয়ার চেষ্টা করব। এটা আরকি অল্প পরিমাণ হলেও। যাতে আপনাদের মধ্যে একটা জাস্ট পজিটিভিটি কাজ করে। এটা আরকি। তো আমরা আমাদের ক্লাসে চলে আসব। বই না থাকলে কেনার চেষ্টা করবেন। বই তো আপনাকে একটা না একটা কিনতেই হবে, যেকোনো একটা। এই ক্ষেত্রে আপনারা একটা বইও কিনতে পারেন। সেটা হচ্ছে ফেনোমের যে জব সলিউশনটা আছে। ফেনোমের টপিকস ভিত্তিক যেটা আরকি, ওইটাও আপনি কিনলে কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। অর্থাৎ ওইখানে দেখবেন যে আপনার প্রত্যেকটা বিষয়েরই যেটা টপিকস আজকে কারক পড়া হচ্ছে, আপনি কারক থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু পড়লেন। যেটা পড়ানো হবে আপনি এইটাই পড়বেন। এটা পড়লে আপনার একটা সুন্দর প্রস্তুতি হবে। ৪ মাসের মধ্যে দেখবেন যে আপনার একটা সুন্দর প্রস্তুতি হয়ে গেছে এবং প্রত্যেক এক্সামগুলা দেওয়ার চেষ্টা করবেন। কোনোভাবে এক্সাম মিস করবেন না। ওকে, আমাদের আজকের টপিকস হচ্ছে শুধু একটাই, সেটা হচ্ছে কারক। কারকটা আমরা একটু সহজ ওয়েতে পড়ার চেষ্টা করব। যাদের আগে পড়া আছে বা যারা ভালো পারেন তাদের একবার দেখলে রিভাইজ দেওয়া হয়ে যাবে। আর যারা বিগিনার তাদের তো পড়তেই হবে। ওকে, ফার্স্টে আমরা দেখব, দেখেন যে কারক জিনিসটা কি। কারক হচ্ছে যদি এর অর্থ আমরা চিন্তা করি যে যা ক্রিয়া সম্পাদন করে, তাই না? যে একটা কাজ যে হচ্ছে, এই কাজটা ক্রিয়া তো সাধারণত কাজ। কোনো একটা কাজ যে সম্পাদন করে তাকে সাধারণত কারক বলা হয়ে থাকে। এটা যদি আর একটু ইলাবোরেট করে আপনি জানেন তাহলে হচ্ছে, দেখেন যে ক্রিয়া সম্পাদন একটা কাজ সম্পন্ন করতে গেলে তার সাথে কি প্রয়োজন হয় বলেন তো? বিভিন্ন উপকরণের প্রয়োজন হতে পারে। যেমন কাজটা কোনো ব্যক্তি দ্বারা হয়েছে, কোনো একটা স্থানে হয়েছে বা কোনো একটা নির্ধারিত সময়ে সংঘটিত হয়েছে। তো বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। এখন এই যে আমার বিভিন্ন জিনিসের প্রয়োজন হচ্ছে, এদের সাথে আমার যে ভার্বের বা ক্রিয়াপদের যেই সম্পর্ক, তাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি বলেন তো? কারক বলে থাকি। অর্থাৎ একটা কাজ সম্পাদন হইতে গেলে কোনো ব্যক্তির প্রয়োজন হইতে পারে, কোনো একটা স্থানের প্রয়োজন হইতে পারে বা একটা নির্ধারিত সময়ে সেই কাজটা সম্পূর্ণ হইতে পারে। এখন এই যে কাজ সম্পূর্ণ হইতে গিয়ে আমার যেই জিনিসগুলার প্রয়োজন হচ্ছে, তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। আপনি যদি এইটাও মনে না রাখেন, কারককে যদি আপনি ইংলিশের সাথে একটু কম্পেয়ার করতে চান, তাহলে আরো সহজ কোথায় এটা আমি মাথায় রাখি এই জিনিসটা, যে ভার্বের সাথে প্রথম কাজে কিন্তু ভার্ব আইডেন্টিফাই করা, তাই না? ভার্ব আইডেন্টিফাই করা। এই ভার্বের সাথে কি করবেন? নাউন বা প্রোনাউনের যেই সম্পর্কটা থাকে সেটাকে আমরা মেইনলি কি বলি বলেন তো? কারক বলে থাকি। তাহলে আমার তিনটা জিনিস প্রয়োজন হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে ভার্ব। আমাদের কি বলেন তো? ভার্ব বা ক্রিয়াপদ। আপনি বাংলা শব্দে একটু মাথায় রাখবেন যে ক্রিয়াপদটা বাংলা শব্দে আপনার কি হয়? শেষে বসে। ক্রিয়াপদও যদি আপনি না চিনেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়াপদ বাংলা শেষে কোথায় বসে বলেন তো? ক্রিয়াপদ বসে হচ্ছে কোনো একটা বাংলা বাক্যের শেষে বসে। তাহলে বাংলা বাক্যের শেষে আপনি যেই জিনিসটা পাবেন সেটাই বেসিক্যালি আপনার ক্রিয়াপদ হবে। আর এই ক্রিয়াপদের সাথে বা ভার্বের সাথে নাউন বা প্রোনাউনের একটা কি থাকে? কানেকশন থাকে। যেই কানেকশনটা থাকতেছে তাকে আমরা মেইনলি কারক বলবো। তাহলে মাথায় তিনটা জিনিস রাখবো: নাউন, প্রোনাউন এবং ভার্ব। ভার্ব মাথায় না থাকলেও ক্রিয়াপদ হিসাবে এটা আমার বাক্যের শেষে থাকবে। আর এইটাই হচ্ছে আমার মেইনলি বেসিক্যালি কারক আর কি। যে কারকটা কি যদি আমি বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমার কারকের যে প্রকারভেদ আছে এই জায়গা থেকে আমার বিভিন্ন প্রশ্ন এসে থাকবে। তাহলে মাথায় রাখবো, ভার্বের সাথে আমার বেসিক্যালি নাউন বা প্রোনাউনের যে রিলেশন, তাকে আমরা কি করবো বলেন তো? কারক বলবো। আর কারক নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আপনাকে আগে ভার্বে যাইতে হবে। এরপর ভার্ব থেকে আপনি বিভিন্নভাবে আপনার প্রত্যেকটা কারক সম্পর্কে আপনি পেয়ে যাবেন। ওই ভার্বকেই প্রশ্ন করবেন, করে আলাদা আলাদাভাবে পাবেন। আমরা একটা আমাদের কমন শব্দ আছে যে যার মাধ্যমে, যেখানে আমরা একটা ভার্ব থেকে প্রত্যেকটা কারক পেয়ে যাব। যে ৬ ধরনের মেইনলি কারক আছে, সেই ৬টা কারক সম্পর্কে আমরা পেয়ে যাব। আচ্ছা, ঈদে বন্ধু অ্যাপ্রেন্টিস, ঈদে বন্ধু আছে, আপনি ২ দিন পরে নেন, সমস্যা নাই। ফার্স্ট এক্সাম আপনি ওই টপিকসের উপরে যদি নেটেও সার্চ দেন যে এই অধ্যায় থেকে আসা বিগত সালের কিছু প্রশ্ন, জব সলিউশন, তাহলে আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। পরের এক্সামগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন না। যেহেতু ১ তারিখ পরীক্ষা, তার আগে 100% লাইব্রেরি খুলবে। আপনি শনিবার থেকে লাইব্রেরি খোলা পাবেন। ওকে, তাহলে দেখেন আমরা একটা কমন শব্দ দেখব, বাক্য দেখবো আর কি, যেখানে আমাদের প্রত্যেকটা কারকের উদাহরণ আছে। দেখেন এখানে বলছে রাষ্ট্রপতি ঢাকায়
রাজকোষ থেকে নিজ হাতে গরিবদের অর্থ প্রদান কি করছে বলে তো করছেন। তাহলে রাষ্ট্রপতি ঢাকায় রাজকোষ হতে নিজ হাতে গরিবদের অর্থ প্রদান করছে। আমি ৬টা কারককে এখানে নিয়ে আসছি এবং ৬টা কারককে আলাদা আলাদা কালারে হাইলাইটস করছি দেখেন। তো এখানে দেখেন আমাদের ভার্ব কিন্তু কি বলেন তো শেষে যে প্রদান যে করছে এটাই আমাদের কি বলেন তো ভার্ব, কিন্তু যেটা আমাদের শেষে থাকে সেটাই হচ্ছে আমাদের ভার্ব। তাহলে দেখেন প্রদান বা দান, আমি আপনি এটাকে ধরেন আরেকটু সহজ করলেন যে অর্থ দান করেছেন। প্রদান বলতে গেলে আপনার ধরেন কষ্ট হচ্ছে, তার অর্থ আপনি কি করছেন দান করছেন। তাহলে এই যে দান করা, কোনো কিছু করা হওয়া যাওয়াটাই আমাদের কি হয় বলেন তো ভার্ব হয়। তাহলে এই বাক্যে এই দান করাটাই হচ্ছে আমার জন্য ভার্ব অথবা কি বলেন তো ক্রিয়া, এটা আমার জন্য ভার্ব অথবা ক্রিয়া। এখন এই জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকটা কারককে পেয়ে যাব যে কিভাবে আমার প্রত্যেকটা কারক হচ্ছে। দেখেন ফার্স্ট আমি যদি প্রশ্ন করি, এই যে দান করছেন, আমি প্রশ্ন করছি দেখেন যে কে দান করছেন, আমার প্রত্যেকটাই কিন্তু ওই দান করার অংশটাই আসবে। দেখেন প্রত্যেকটাতে ভার্বকে আমি কি করব প্রশ্ন করব, প্রত্যেকটাতে আমি ভার্বকে প্রশ্ন করব। ৬টার ক্ষেত্রে দেখেন ফার্স্ট প্রশ্ন হচ্ছে কে দান করছেন। আপনি দেখেন এই কে দ্বারা প্রশ্ন করে একটা উত্তর পাইছেন, কে দান করছেন, রাষ্ট্রপতি দান করছেন। তাহলে এটা আমার কর্তৃকারক হয়ে গেছে। কেন হয়েছে এগুলো আমরা নিচে বিস্তারিত বলবো, জাস্ট বেসিক্যালি বোঝার জন্য আমরা একটা বাক্য এখানে ব্যবহার করছি। তারপরে আমাকে সেকেন্ডে বলছে দেখেন যে কি দান করছেন, কি দান করছেন বলেন তো। এবার যদি আপনি প্রশ্ন করেন যে কি দান করছেন, অর্থ দান করছেন, কি দান করছেন বলেন তো অর্থ দান করছেন, তাহলে অর্থটা আমার জন্য হচ্ছে কর্মকারক। এরপরে আসতেছে দেখেন যে কিসের দ্বারা, কি বলেন তো কিসের দ্বারা দান করছেন, ওই ভার্বটাই কিন্তু আমি প্রশ্ন করছি যে কিসের দ্বারা প্রদান অথবা দান করছেন। তাহলে কিসের দ্বারা বলেন তো নিজ হাতে দান করছেন, তাহলে এটা হচ্ছে আমার জন্য করণ কারক। তারপরে দেখেন যে কাকে দান করছেন, এবার আপনি প্রশ্ন করছেন কাকে দান করছেন, কাকে দান করছে বলেন তো এই যে গরিবদেরকে দান করছে, তাহলে এই যে গরিবদেরকে দান করছে এটা আমার এক ধরনের কারক, সেটা হচ্ছে আমার জন্য সম্প্রদান কারক। কেন হচ্ছে এটা নিয়ে আমরা প্রত্যেকটা কারকের আলাদা নিচে কথা বলবো। তারপর হচ্ছে দেখেন যে কোথা থেকে দান করছেন, থেকে তাই না, বা কোথা থেকে দান করছেন, কোথা থেকে বলেন তো রাজকোষ থেকে দান করছেন, কোথা থেকে রাজকোষ থেকে, এটা হচ্ছে আমার জন্য উপাদান কারক। আর ফাইনালি আছে দেখেন যে কোথায় দান করছেন, কোথায় থেকে দান করছেন বা কোথায় দান করছেন, কোথায় দান করছেন, তাহলে দেখেন কোথায় থেকে বলেন তো ঢাকা থেকে দান করছে। এই যে আমরা ভার্বকে প্রশ্ন করছি প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং ভার্বকে প্রশ্ন করে আমরা কি পাইছি বলেন তো উত্তর পাইছি। এই যে ভার্বের সাথে অন্য অংশের যেই সম্পর্ক, সেটা কি বলেন তো নাউন বা প্রোনাউনের যে সম্পর্কটা আছে, তাদেরকে আমরা কি বলতেছি, এই প্রত্যেকটাই কিন্তু দেখেন যে প্রত্যেকটা আপনার কি বলেন তো প্রোনাউন, তাই না। তো নাউনের সাথে আপনার ধরেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বের সাথে নাউন বা প্রোনাউনের একটা কানেকশন হয়েছে, এবং আমি প্রশ্ন করে করে অ্যান্সার পাইছি, এবং যখনই প্রশ্ন করে করে অ্যান্সার পাচ্ছি প্রত্যেকটা অংশ আমার জন্য একটা আলাদা আলাদা করে কি হয়ে যাচ্ছে বলেন তো কারক হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার কারকের একবারে বেসিক কথা, যে আমি একটা প্রশ্ন থেকে কারক কিভাবে বের করব, ওই যে ভার্ব ফার্স্টে নিব এবং এই ভার্বকে কি করব বলেন তো প্রশ্ন করব, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করব। আমার তো আর আমাকে এমন প্রশ্ন দিবে সেখানে একটা নির্ধারিত অংশের নিচে দাগ দিবে, সবটার নিচে দেবেন এরকম একটা বাক্য দিছে, দিয়ে আপনাকে ঢাকার নিচে দাগ দিছে, অথবা ধরেন যে আপনার গরিবদের নিচে দাগ দিছে, আপনাকে যেই অংশে দাগ দিছে সেই কারকটাই জাস্ট নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের একবারে কারকের বেসিক কথা, এবং এক্সামে আপনি কিভাবে কারক নির্ণয় করবেন এটাতে আমরা মেইনলি নিচে যাব, বাট কারক ধরতে গেলে আপনার যা করতে হবে এটা আমাদের প্রথম দিকের কথা ছিল। তো এইটুকু পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলবেন। ওকে, শরীফ ভাই বলছে ফার্স্ট সেকেন্ড থার্ড। ভাই আমি ধরেন আপনার আপনাদের ধরেন 5 মাস যদি ক্লাস হয় ধরেন কথার কথা, তাহলে আপনাদের এক্সামটা আমি 2টা প্লটে নিতে চাচ্ছি। ফার্স্ট হচ্ছে উইকলি এক্সাম, 3টা 4টা করে ক্লাস থাকবে উইকে, সাথে একটা এক্সাম। তাহলে মাসে আপনি 4টা 5টা এক্সাম এখানে ইজিলি পাচ্ছেন। তাহলে 5 মাসে হচ্ছে আপনার 25টা এক্সাম। আবার এর সাথে আমি বোনাস হিসাবে আরও 25টা এক্সাম নেব। এখন 50টা এক্সামে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকেই যদি পুরস্কৃত করতে যাই, তাহলে এটা আমার জন্য একটু কস্টলি হয়ে যাবে। তবে আমি আপনার বিষয়টা মাথায় রাখবো, আপনি যেহেতু বলছেন আমি আপনার বিষয়টা মাথায় রাখার চেষ্টা করব, এটাই আর কি। ওকে, এই পর্যন্ত মানে কারকটা আপনি লাইফে যেখানে যান না কেন আপনার কারকটা প্রয়োজন। এখন একটা কারক আমি কিভাবে নির্ণয় করবো এটা তো আমি আপনাকে প্রত্যেকটা শিখাবো, বাট বেসিক্যালি প্রশ্ন দেখে যেভাবে কারক হয় বা কারক জিনিস যেটা, আমি আশা করি এই জিনিসটা আপনাদের আমি অনেকাংশে বুঝাইতে পারছি। এখন আপনাদের যাদের কাছে এইটুকু অংশ পর্যন্ত ক্লিয়ার, একটু কষ্ট করলে ক্লিয়ার যদি হইতে পারে, মানে আমি সবসময় কিন্তু আমি আপনাদের
একটা কথাই বলছি যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনি দেখবেন যে আমার প্রচেষ্টার কোনো কমতি আপনি পাবেন না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। হয়তো আপনার সব দিন সমান যাবে না, আমারও হয়তো সব দিন সমান যাবে না। স যে সব ব্যাটসম্যান হয়তো যে সেঞ্চুরি করে সেও সব দিন সেঞ্চুরি করতে পারে না। এমনও হইতে পারে যে 0 রানে আউট হইতে যাইতে পারে। এগুলা বিভিন্ন পার্শ্বিক প্রতিক্রিয়া থাকে। বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ওকে। এরপরে দেখেন আমরা এবার প্রত্যেকটা কারক সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে আমাকে কিভাবে একটা একটা করে কারক নির্ণয় করতে হবে। ওকে। কারকের সাথে আমার আরেকটা জিনিস লিয়াজু করে আসে, সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তিটা আপনারা সবাই জানেন। যে বাক্যের সাথে আমার এক্সট্রা করে কি হচ্ছে? যুক্ত হচ্ছে, তাই না? একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে। যেমন পাগল থেকে পাগলে, বিভক্তি নিয়ে আমার কথা বলার বেশি কিছু নাই। পাগল থেকে পাগলে এই যে এ যুক্ত হইছে এটা বিভক্তি, ছাগল থেকে ছাগলে এ যুক্ত হইছে এটা আমার কি বলেন তো? বিভক্তি। এই যে যেমন মানে অর্থাৎ আপনারা দেখেন বাক্যের অন্তর্ভুক্ত একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি বলেন তো শ্রুতি মধুরতা এবং সম্পর্ক সৃষ্টি করার জন্য আপনি শব্দের সাথে যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত করতেছেন তাদেরকে আমরা কি বলি বলেন তো? বিভক্ত বলি। এটা আরেকটু বলেই যাই যে একটা বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে একটা শব্দের সাথে আরেকটা শব্দ যাতে সুন্দর হয়, শ্রুতিমধুর হয়, এটা করার জন্য তাদের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করতে হয়। এবং এই কানেকশন সৃষ্টি করার জন্য আপনি শব্দের সাথে কি করতে পারেন? কোনো একটা বর্ণ যুক্ত করতে পারেন বা বর্ণগুচ্ছ যুক্ত করতে পারেন। তাহলে সেটাকে আমরা কি বলবো? বিভক্তি বলবো। যেমন পাগল থেকে পাগলে, ছাগল থেকে ছাগলে, পাগল থেকে পাগলগুলো, ছাগল থেকে ছাগলগুলো ইত্যাদি আমাদের হইতে পারে। ভিক্ষুক থেকে ভিক্ষা। এইভাবে আমাদের কি হইতে পারে বলেন তো? বিভক্তি হইতে পারে। এখন আমাদের কারকে যে ৭টা বিভক্তি লাগে সেটা আমাদের মনে রাখতে হবে যে শূন্য বা প্রথমা থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত। আপনাদের এই ৭টা মুখস্থ থাকতে হবে। এই অংশটা আমার বুঝানোর কিছু নাই। যে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি হচ্ছে যার সাথে আপনি দেখবেন যে কোনো কিছু সাধারণত যুক্ত থাকে না, সেটা আপনার প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। যেমন পাগল, এটা কিন্তু বেসিক্যালি পাগলই। এর সাথে আপনি কোনো কিছু আর কি করেন নাই, চেঞ্জ করেন নাই। যখন দেখবেন যে কোনো কিছু কোনো শব্দের মধ্যে চেঞ্জ হয় নাই, সেটাকে আমরা সাধারণত কি বলবো? শূন্য বিভক্তি বলবো বা প্রথমা বিভক্তি বলবো। ওকে। এরপরে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, এ রে থাকবে আমাদের শব্দের শেষে। এগুলাতেও দেখেন এই কে রে এগুলাই আছে, সমস্যা নাই। তৃতীয় বিভক্তি হচ্ছে আমার দ্বারা দিয়া কর্তৃক। তারপরে চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে এ রে দিগকে, তাই না? কে রে এ রে দিগকে। পঞ্চমী বিভক্তি হচ্ছে আমার হতে থেকে চেয়ে। মেইনলি পরীক্ষায় আছে আমাদের হতে থেকে বা হতে বা হইতে থেকে চেয়ে, পরে আমি আরো এক্সট্রা করে দিছি। সবগুলাতেও এই হতে থেকে চেয়ে কথাটাই আছে। ষষ্ঠী বিভক্তিতে আমাদের থাকবে হচ্ছে র বা এর। ষষ্ঠীতে কি থাকবে বলেন তো? র বা এর থাকবে। আর সপ্তমী বিভক্তি এ ও তে থাকবে, এ ও তে থাকবে। তো এই ৭টা আপনাকে সবার আগে মুখস্থ করে ফেলতে হবে। এখন কারক নির্ণয় করতে গেলে আপনার ২ ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে শুধু কারকও চাইতে পারে, বিভক্তি চাইবে না। আবার কিছু কিছু আছে কারক প্লাস বিভক্তি দুইটাই চাবে। তো আমাদের জাস্ট হচ্ছে এইটুকু অংশ মনে রাখতে হবে যে শব্দের সাথে আমরা যদি ধরেন দেখতেছি কি হইতে থেকে চেয়ে দেখতেছি, তাহলে এটা আমার কি হবে? পঞ্চমী বিভক্তি হবে। তাহলে এইটা আমরা মুখস্থ করে ফেলবো। শব্দের সাথে এই অংশ দেখে আমরা বুঝে ফেলবো যে কোন বিভক্তি। এটার কোনো আলাদা টেকনিক নাই। বাট আমার মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কি বলেন তো? কারক। যেমন হচ্ছে ধরেন আপনি বের করছেন কর্তৃকারক, কারক নির্ণয় করছেন। এখন ধরেন ওইটা হচ্ছে আপনি বুঝতেছেন কর্তৃকারক। এখন কর্তৃকারকে কত বিভক্তি? আপনি ধরেন হয়তো পাইছেন র বা এর ওর সাথে আছে, তাই না? আমরা নিচে গেলে দেখবো র বা এর আছে। তাহলে কর্তৃকারকে কি বিভক্তি বলেন তো আমার জন্য? ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি। তাহলে আমার মেইন হচ্ছে কারক নির্ণয়। আর সাথে এই ৭টা জিনিস আমার কি করতে হবে বলেন তো? মনে রাখতে হবে। তাহলে আমাদের জন্য কিন্তু হয়ে যাবে। তো এখানে একটা ঝামেলা আপনার হইতে পারে, সেটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির মধ্যে দেখতে অনেকটা একই রকম হতে পারে। তো আপনি মনে রাখবেন যে সাধারণত কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। এটা একটু আপনারা যখন নোট করবেন বা নিজের মতো করে পড়বেন যে দ্বিতীয়া বিভক্তি সাধারণত যুক্ত হয় হচ্ছে কর্মকারকে। কোন কারকে বলেন তো? কর্মকারকে। কারণ দেখবেন যে দ্বিতীয়া বিভক্তি এবং চতুর্থ বিভক্তি, আমি বাকিগুলো মিশাই দেই, আপনি দেখবেন দেখেন এইটা একটু ভেজাল হইতে পারে। এটা একটু বলে যায় যে আপনার দ্বিতীয়া বিভক্তি এবং চতুর্থী বিভক্তি যেটা আছে দেখেন কে রে এ রে এইগুলা কিন্তু সেম দুইটার ক্ষেত্রে। এখন যদি কোনো একটা শব্দের শেষে আপনি দেখেন কে রে বা এরে দেখতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনি সহজে মনে রাখবেন দেখেন যে সাধারণত কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। সাধারণত কোন কারক বলেন তো? কর্মকারক। এখন কর্মকারক যদি আপনি পান এবং সেখানে যদি কে রে থাকে, তাহলে তখন আপনি আর চতুর্থী বিভক্তি না দিয়ে কি দিবেন? দ্বিতীয় বিভক্তি দিবেন। তাহলে এটা একটু মনে রাখবেন যে দ্বিতীয় বিভক্তি হয় হচ্ছে কর্মকারকে। আর যদি আমি সম্প্রদান কারক পাই এবং সেখানে কি থাকে কে রে এ রে এগুলা থাকে,
তাহলে সেই ক্ষেত্রে সম্প্রদানটা আমরা দ্বিতীয় বিভক্তি না দিয়ে চতুর্থ বিভক্তি দিব। এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আবারও বলি, দেখেন যে কে রে এ রে এইটা আমার দ্বিতীয় বিভক্তিতে আছে এবং চতুর্থ বিভক্তিতেও দেয়া আছে। এখন যদি আমি কোনো একটা শব্দের শেষে কে রে এ রে দেখি, তাহলে কোন বিভক্তি ব্যবহার করব, দ্বিতীয় নাকি চতুর্থী? আমি মাথায় রাখবো যে যে কারকটা পাইছি ওইটা আমার কর্মকারক নাকি সম্প্রদান কারক। যদি কর্মকারকের ক্ষেত্রে কে রে এ রে থাকে, তাহলে সেটা আমার সবসময় ব্যবহার করব কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। আর সম্প্রদান কারক যদি পাই এবং সেখানে কে রে এ রে থাকে, তাহলে দ্বিতীয় বিভক্তি ব্যবহার না করে আমি হচ্ছে চতুর্থ বিভক্তি ব্যবহার করব। এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা যে দ্বিতীয় এবং চতুর্থী দিয়ে যে দুইটাতে আমার কে রে আছে, আমি কোন ক্ষেত্রে দ্বিতীয়া দিব আর কোন ক্ষেত্রে চতুর্থী দিব, এটা আমাদের ক্লিয়ার হইতে হবে। এটা একটু আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাবেন। যারা ক্লাস করতেছেন কিন্তু লাইক দিচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে ক্লাসে একটু লাইক দিয়ে দিবেন। আর আমাদের হচ্ছে পেইড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা যেখানে আমি হচ্ছে আপনাদের কি দেই, পিডিএফ গুলা দেই, তো এইখানে আপনাদের মধ্যে ৮-১০ জন আছেন যারা যুক্ত হন নাই। তো এরকম যদি কেউ থেকে থাকেন, এটা আমার দোষ নয়, আমি আপনাকে অবশ্যই লিঙ্ক দিছি। তারপরেও যদি কোনো মিসকমিউনিকেশন হয়ে থাকে, আপনি যদি বুঝতে না পারেন বা যুক্ত না হন, তাহলে আমার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। ওকে, দ্বিতীয় আর চতুর্থের বিভক্তি আবার একবার বুঝাইতে বলছি। ভাই আপনার কাজ হচ্ছে এই বিভক্তিগুলো মুখস্থ করা, যে কোনো শব্দের শেষে কি থাকলে কোন বিভক্তি হবে। এখন ধরেন আহ ভিক্ষুককে আপনি পাইছেন, ভিক্ষুককে ভিক্ষা দাও। ধরেন একটা কারক আসছে, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন কারকের যেহেতু বিস্তারিত পড়াই নাই, ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন কারক। এখন দেখেন আপনার যেটা হয়েছে, যে ধরেন এটা হয়েছে আপনার সম্প্রদান কারক। কেমনে হয়েছে এটা পরে আপনাকে পড়াচ্ছি। এটা এখন আপনার আসছে সম্প্রদান কারক। আপনি যেটা করবেন, এখন বুঝতেছেন সম্প্রদান কারক। এখন অপশন দেওয়া আছে সম্প্রদান কারকে তৃতীয়া বিভক্তি, সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি, সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তি, সম্প্রদান কারণে চতুর্থী বিভক্তি। এখন এই বিভক্তিটা আপনি কিভাবে বের করতেছেন? এই যে আমার শব্দের শেষে ভিক্ষুকের সাথে কি যুক্ত হয়েছে, কে যুক্ত হয়েছে। এখন আপনি জানেন যে আমার দ্বিতীয় বিভক্তিতেও কে আছে, আবার চতুর্থী বিভক্তিতেও কে আছে। এখন তাহলে অপশানে দেয়া আছে সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি। আপনি কোনটা ব্যবহার করবেন? আপনার প্যাচ লাগবে শুধু দ্বিতীয় এবং চতুর্থী কারকে। তাহলে আমি বলছি যে আমার দ্বিতীয় কারকেও কি আছে, কে রে এরে আছে, চতুর্থীতেও কে রে এরে আছে। যদি কারকটা আমার সম্প্রদান কারক হয়, তখন আমি চোখ বন্ধ করে ব্যবহার করব হচ্ছে চতুর্থী বিভক্তি। আর যদি কারকটা আমার কর্মকারক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে এই যে যখনই আমি সম্প্রদান পাইছি এবং কে পাইছি, তাহলে কি ব্যবহার করতেছি, এটা আমার হয়ে যাচ্ছে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। সম্প্রদান কারকে কি বিভক্তি বলেন তো? চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি। এবার আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে ঝটপট জানাবেন যে ক্লিয়ার কিনা। সুজাতা দাস সহ যারা দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি নিয়ে কনফিউশনে ছিলেন, তারা একটু কষ্ট করে আমাকে বলবেন যে আপনারাই যারা বলছেন বুঝেন নাই, তারা একটু আমাকে এখন বলেন যে আপনারা এবার বুঝতে পারছেন কিনা। সুজাতা দাস সহ যারা দ্বিতীয় এবং চতুর্থটা বুঝতে পারছিলেন না। হ্যাঁ, আমি তো বলেই দিছি যে সম্প্রদান কারকটা আপনার কখনো দ্বিতীয় বিভক্তি হবে না, চতুর্থী বিভক্তি হবে, এবং কর্মকারকের কে রে এরে থাকলে সবসময় দ্বিতীয় বিভক্তি হবে। আমি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা দেখেন এবার আমাদের মেইন খেলায় চলে যাই। আমাদের কারকের যে মেইন পড়া, ফার্স্ট কারক হচ্ছে আমাদের কর্তৃকারক। দেখেন শীটটা আমি একটু কষ্ট করে করছিলাম কারণ কারকটা ইম্পর্টেন্ট, এই জন্য আমরা একসাথে কর্তৃকারক এবং কর্মকারক শিখব।
সাথে আমরা সাবজেক্ট এবং অবজেক্টটা শিখবো। ইংরেজি আমার যেহেতু বাংলার সাথে কানেক্টেড, আমরা দুইটা জিনিসই একসাথে শিখে যাব। দেখেন, ফার্স্ট হচ্ছে যাহাই সাবজেক্ট তাহাই হচ্ছে কি বলেন তো কর্তৃকারক, আর যাহাই হচ্ছে অবজেক্ট সেটা হচ্ছে আমার জন্য কি বলেন তো কর্মকারক। আমরা একসাথে দুইটা কারক শিখবো। দেখেন, ফার্স্ট কথা বলছে যেটা আমাদের আর কি বেসিক্যালি কথা, যে যে বিশেষ্য বা সর্বনাম পদ ভার্ব বা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। সহজ কথা হচ্ছে যে ক্রিয়াটা সম্পাদন করে এবং পাশাপাশি কি বলেন তো আমার জন্য নাউন বা সর্বনামের কাজ করতেছে, সেটাই আমার জন্য কি বলেন তো কর্তৃকারক। আর কর্মকারকের ক্ষেত্রে দেখেন যে কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্মকারক বলে। তো এইগুলো আমরা আসলে মাথায় রাখবো না, আমরা মাথায় রাখবো আমার একটা বাক্য দিয়ে আছে এবং শেষের অংশটা আমার জন্য কি ছিল একটু আগে আমরা পড়ে আসছি, ভার্ব। এখন ওই ভার্বকে আমরা প্রশ্ন করব দুইটা জিনিস তারা। দেখেন, সহজ কথা মনে রাখবো, ভার্বকে আমরা দুইটা জিনিস দ্বারা প্রশ্ন করব। ফার্স্ট হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করব। প্রত্যেক ক্ষেত্রে আমরা ভার্বকে প্রশ্ন করেই কিন্তু আমাদের কারক শেষ করব। প্রথম কথা আগে শুনবেন। দেখেন, তো এই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করব, করে যদি দেখি যে ওই বাক্যের মধ্যে উত্তর পাচ্ছি এবং ওই উত্তরটাতে আমার কি দিয়ে আছে, দাগ দিয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমার হবে হচ্ছে কর্তৃকারক। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, সুজন ক্রিকেট খেলে। দেখেন এখানে বলছে সুজন ক্রিকেট খেলে, এখন সুজনের নিচে দাগ দিছে দিয়ে আপনাকে এই কারকটা নির্ধারণ করতে বলছে। এখন আপনি দেখেন আমরা পড়ছি সহজ কথা, শব্দের শেষ অংশ হচ্ছে আমার জন্য ভার্ব, তাহলে এই প্রশ্নে ভার্ব হচ্ছে আমার খেলে। এখন আমি প্রশ্ন করব কে বা কারা দ্বারা, তাহলে প্রশ্নটা এভাবে করবেন। দেখেন এখানে কি, এই অংশটা যখন প্রশ্ন করবেন ওই অংশটা আপনি বাদ দিবেন, দিয়ে আপনি ওই জায়গা থেকে প্রশ্ন করা শুরু করবেন। তাহলে দেখেন সুজন না বসে আমি বসাইছি কি, কে ক্রিকেট খেলে। এই যে প্রশ্ন করছি যে খেলে, তাই না, কে ক্রিকেট খেলে। যদি আমি উত্তর পাই, তাহলে উত্তর পাচ্ছি, দেখেন কে খেলে বলেন তো, সুজন খেলে। তাহলে এই যে আমি প্রশ্ন করছি কে বা কারা দ্বারা এবং প্রশ্ন করে উত্তরটা পেয়ে গেছি। যখন আমি উত্তরটা পেয়ে যাচ্ছি কে বা কারা দ্বারা প্রশ্ন করে, তাকে আমরা সবসময় বলবো হচ্ছে কর্তৃকারক। তাকে আমরা কি বলবো বলেন তো, সবসময় কর্তৃকারক বলবো। ওকে রেজন ভাই, আমি এইটা মাথায় রাখবো, আপনার কথাটা আমি মাথায় রাখবো। তাহলে আমরা বলছি দেখেন যে ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা, সুজন ক্রিকেট খেলে। তাহলে যার নিচে দাগ দিয়ে আছে সেটা আমরা কি করব, অন্ধকার করে দেব, দিয়ে ওই জায়গাতে কে বা কারা বসায় প্রশ্ন করব। কে ক্রিকেট খেলে, সুজন ক্রিকেট খেলে। তাহলে কে বা কারা দ্বারা আমি যখন কোনো প্রশ্ন করে উত্তর পাচ্ছি তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলেন তো কর্তৃকারক। এবং ইংরেজির ক্ষেত্রেও সেম জিনিসটাই আসবে, ভার্বকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই আমার জন্য কি হয়ে যাচ্ছে বলেন তো, সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেটাই আমার জন্য সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটা ছিল হচ্ছে আমার কর্তৃকারক। একই সাথে কর্মকারকটা একইভাবে আমরা একটু করে যাব। দেখেন ওই একই কথা, যে ভার্বকে আমি কি বা কাকে দ্বারা, আগের বার প্রশ্ন করছি দেখেন কে বা কারা দ্বারা, আর এবার আমি প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে কি হবে বলেন তো, আমার হচ্ছে কর্মকারক হবে। যেমন দেখেন আমাকে প্রশ্ন করছে জেলেরা মাছ ধরে, এই মাছের নিচে আমার দাগ দেওয়া আছে, যেটার নিচে দাগ দেওয়া থাকবে সেই কারকটা নির্ধারণ করতে হবে। তাহলে ধরে হচ্ছে আমার জন্য কি বলেন তো ভার্ব। তাহলে আমরা এখন এই মাছের পরিবর্তে উপরে কি লিখবো, জেলেরা কে ধরে। দেখেন আপনি ফার্স্টে মনে করছেন কে দ্বারা প্রশ্ন করবেন, তাহলে জেলেরা কে ধরে, তাহলে কিন্তু আমার বাক্যর কিন্তু উত্তর আসতেছে না। বাট আমি যদি প্রশ্ন করি জেলেরা কি ধরে, তাই না, জেলেরা কি ধরে, জেলেরা মাছ ধরে, তাহলে এই যে কি দ্বারা প্রশ্ন করছি এবং আমি আমার উত্তরটা পেয়ে গেছি। যখন আমি দেখেন কোনো ভার্বকে বা কোনো ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো তখন তাকে বলবো হচ্ছে আমার জন্য কর্মকারক। এইটুকু মনে রাখলে দুনিয়ার যত কর্তৃকারক বা কর্মকারকই আসুক না কেন আপনি 100% পরীক্ষায় পারবেন। তো সহজ কথায় আপনাদের এখন এই কর্তৃকারক এবং কর্মকারক জিনিসটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাবেন, যে আপনার কাছে এই জিনিসটা ক্লিয়ার কিনা। কর্তৃকারক এবং কর্মকারক জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, আমরা নিচের দিকে কিছু প্র্যাকটিস দেখব। তার আগে আপনার বুঝতে হবে যে আপনি জাস্ট ভার্বকে প্রশ্ন করবেন কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক উত্তর পাইলে, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা আমার জন্য কর্মকারক। এটা কিন্তু মনে রাখা খুবই সহজ। পরীক্ষা আমার যেমনি আসুক যেভাবে আসুক আমি জাস্ট এই কথাটাই মনে রাখবো যে ভার্বকে আমি প্রশ্ন করব। আপনাদের কাছে কর্তৃকারক এবং কর্মকারক
জিনিসটা ক্লিয়ার হলে আমরা বেশ কিছু উদাহরণে যাব। ওকে, আমি আশা করি যে আমি আপনাদের বুঝাইতে পারছি। এবার আমরা একটু দেখেন প্রশ্ন দেখব। এবার আপনারা ঝটপট, হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না, আমাদের ঝটপট অ্যান্সার দিতে হবে। পরীক্ষায় আসছে দেখেন, রাশেদ ব্যাসি বাজায়। রাশেদ কি করে বলেন তো? ব্যাসি বাজায়। এখন এই ব্যাসির নিচে দিছে আপনাকে দাগ দিয়ে বলছে এটা কোন কারক সেটা আপনাকে নির্ণয় করতে হবে। এবার আপনারা একটু ঝটপট বলে ফেলবেন দেখেন, যে রাশেদ ব্যাসি বাজায় এটা কোন কারক, দেখি কারা কারা পারেন। আপনাকে প্রশ্নে কিন্তু দেখতে হবে যে দাগটা কোথায় দিছে। রাশেদ ব্যাসি বাজায় এটা কোন কারক? ব্যাসিটা কোন কারক? আমি আশা করি এটা আপনারা সবাই পারবেন। না, কারক নিয়ে ভয় করার কিচ্ছু নাই। ক্লাস করার পরে আপনার প্রত্যেকটা ব্যাংক এক্সামে কারক থেকে প্রশ্ন আসবে, একটা করে দুইটা করে, আর আপনি মার্কস পাবেন না, এটা হবে না। আর বিভক্তিটা আপনাদের বলতে হবে না, বিভক্তি আপনি মুখস্থ করলে কারক নির্ণয় করতে গেলে বিভক্তি আপনি পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বিভক্তিটা আমরা এখানে নিয়ে আসতেছি না, বিভক্তিটা মুখস্থ করলে পরবর্তীতে আপনি সবসময় পারবেন। আপনি জাস্ট কারকটা বললেই হবে যে কারকটা চিনতে পারতেছেন কিনা। তাহলে রাশেদ বাঁশি বাজায়, আমাদের থিঙ্কিং কিন্তু সেম জাস্ট সবার। আমি একটু ঝটপট উত্তর চাই, আপনারা একটু কমেন্টস করলে আপনাদের জন্য ভালো আর কি। ওকে, তাহলে এই যে দেখেন আমরা প্রশ্ন করার অপশন হচ্ছে কি বলেন তো, কে বা কাকে দ্বারা, অথবা কি বলেন তো, কি বা কারা দ্বারা, তাই না? তাহলে দেখেন, কে বাঁশি বাজায়, রাশেদ বাঁশি বাজায়, যদি আমাকে রাশেদটা বের করতে বলতো তাহলে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছে এটা আমার জন্য কর্তৃকারক হইতো। কি বাজায়? বাঁশি বাজায়, তাহলে এটা আমার জন্য কি কারক হয়ে যাবে বলুন তো? কর্মকারক হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো শব্দ থেকে এখন কর্তৃকারক এবং কর্মকারক ইজিলি বের করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখেন এবার একটু আমরা নিচের দিকে আসবো। আসছেন আপনারা সবাই, পারছেন আমি দেখছি। ওকে, এবার আমরা একটু জটিল প্রশ্ন দেখবো। দেখেন, সহজ দিলে সবগুলাই পারবেন। যদি আপনাকে বলে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিটা জানে, হ্যাঁ, এটা আমাদের ধরেন একটা গানের লাইন আর কি। যে তোমারে লেগেছে এত যে ভালো, পরীক্ষা আসে কিন্তু এটাই যে চাঁদ বুঝিটা জানে। তো প্রশ্ন এবার দেখে আপনারা কেমন পারেন, একটু জটিল প্রশ্নতে না আসতে সমস্যা। আপনাদের যদি ধোপাকে কাপড় দাও বলি তাহলে সবাই এটা পারবেন। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ধরেন আসছে, তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। চাঁদের নিচে দাগ দিছে, এবার দেখে আপনারা কারা কারা পারেন এটা কোন কারক? চাঁদ। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিটা জানে, চাঁদের নিচে দাগ দিয়ে দিছে। এবার আপনারা বলবেন ঝটপট যে এটা চাঁদ হচ্ছে আমার কোন কারক। হ্যাঁ, গানের লিরিক। আপনাকে প্রশ্ন বুঝতে হবে, সেম ক্যাটাগরি, যে আপনি কে বা কারা দ্বারা অথবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। তাহলে এই সেন্টেন্সে আপনার প্রথম কাজ কিন্তু আবেগে উত্তর করা না, আপনার প্রথম কাজ হচ্ছে ভার্ব বের করা, জানার কাজ হচ্ছে ভার্ব, তাই না? তাহলে এটা কে জানে বলেন তো? এই যে তোমারে লেগেছে এত যে ভালো, এটা কে জানে? এই জানার কাজটা কে করতেছে? চাঁদ জানে, তাই না? তাহলে এটা কে জানে? চাঁদ জানে। এই যে কে দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি, এই কারণে এটাকে আমি কি বলতেছি বলেন তো? এই কারণে এটাকে আমি কর্তৃকারক বলতেছি। ভুলেও কিন্তু কর্মকারক বলা যাবে না, কারণ দেখেন যে কে জানে, চাঁদ জানে, তাই না? কে জানে, চাঁদ জানে। জানার কাজটা এখানে চাঁদ করতেছে, এবং চাঁদই হচ্ছে এখানে কি বলেন তো, কর্তা বা সাবজেক্ট। এই কারণে এটাকে আমরা কি বলবো বলেন তো? এটাকে আমরা বলবো হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক, যেটাই বলুক না কেন। তারপরে যদি বলে, তারপরে যদি আপনাকে বলে যে ধোপাকে কাপড় দাও, এটা সবাই পারবেন। দেখেন, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কি দাও, তাই না? কি দাও, তাহলে এই যে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে এটা আমার জন্য হয়ে যাচ্ছে তখন কর্মকারক। তাহলে তারপরে যদি আর একটা প্রশ্ন করি কঠিন, দেখেন, যে কাননে কুসুমকলি সকলে ফুটিল, তাই না? কাননে কুসুমকলি সকলে ফুটলো, এটা আপনার আসতে পারে কিন্তু পরীক্ষায়। এগুলো সবগুলাই পরীক্ষায় আসতে আপনি দেখবেন। এই প্রশ্নটা আপনাদের একটু কনফিউশনে ফেলে দিবে, হ্যাঁ, এই প্রশ্নটা আপনাদের অনেককে কনফিউশনে ফেলে দিবে। বলছে
কাননে কুসুম কলি সকলে ফুটিল। এই কুসুম কলি কোন কারক? এটা আপনাদের পড়ে গেলে অনেক সময় ভুল হবে। আমি এই কারণে দেখেন এটা আপনাদের দিছি। যে কাননে কুসুম কলি সকলে ফুটিল। এটা কি হবে দেখি? এটা আপনারা অনেকে ভুল করবেন যে কাননে কুসুম কলি সকলে ফুটিল। দেখি সবার কমেন্টস আমি একটু দেখি এবং একটু সময় দেই। অনেকে কমেন্টস করতেও সময় নিচ্ছে। ওকে। এটা কিন্তু আপনারা অনেকে ভুল করবেন। আমি যেগুলা মেইনলি ভুল করবেন সেই ধরনের একটা উদাহরণ দিয়েছি। দেখেন যে কাননে কুসুমকলি সকলে ফুটিল। তো ফুটিল হচ্ছে আমার এখানে ভার্ব, তাই না? ফুটলো হচ্ছে ভার্ব। আর কুসুমকলি কিন্তু নিজেই ফোটে। কুসুমকলিকে কেউ ফুটায় না, নিজেই ফুটে। বুঝছেন? যখন কোনো কাজ কেউ নিজেই করে সেইটা বেসিক্যালি আপনার জন্য সাবজেক্ট হয়। তাহলে কে ফুটলো? বলেন তো কে ফুটছে? কুসুমকলি ফুটছে, তাই না? কে ফুটছে? কুসুমকলি ফুটছে। এই কারণে কিন্তু কুসুমকলি হচ্ছে আপনার জন্য কর্তৃকারক। কি কারক বলেন তো? কর্তৃকারক। আপনাদের অনেকের মনে হইতে পারে কর্মকারক, কিন্তু এটা আপনার জন্য কর্তৃকারকই হবে। যে আপনি ফার্স্টে কোনো একটা বাক্য পাইলে একটু মাথায় রাখবেন যে একটা বাক্য পাইলে যেখানে আপনার কর্তৃ বা কর্মকারক হওয়ার সম্ভাবনা আছে, আপনি আগে দেখবেন যে ওইটা কর্তৃকারক হয় কিনা। এই সিকোয়েন্সটা মাথায় রাখবেন। এটা আমার কর্তৃকারক বা কর্মকারক নিয়ে লাস্ট কথা। যে আপনি একটা বাক্য পাইলে আগে দেখবেন কর্তৃকারক হয় কিনা, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর আসে কিনা। যদি আসে তাহলে সেটা আপনি অবশ্যই কর্তৃকারক দিবেন। আর যদি না আসে তখন সেই ক্ষেত্রে কর্মকারকের দিকে যাবেন। বাট আগে আপনি কর্তৃকারক খোঁজার চেষ্টা করবেন। এই কুসুমকলি নিজে নিজেই ফোটে, অন্য কেউ ফুটায় না। এই কারণে সে হচ্ছে মেইনলি সাবজেক্ট। আবার একইভাবে আপনি যদি প্রশ্ন করেন কে ফুটিল? কুসুমকলি ফুটিল, আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছেন। এই কারণে কুসুমকলি হচ্ছে নিজেই ফুটছে, সে একটা কর্তা এবং এটা আমার জন্য কর্তৃকারক। এটা আমার জন্য কর্তৃকারক। না, কুসুমকলি কর্ম হবে না। কি বা কারা? কাকে? আপনাকে দেখেন প্রশ্নটা আমার কন্ডিশন কি ছিল বলেন তো? আপনার কিন্তু কন্ডিশনটা আমি হাইলাইট করে দিছিলাম বা কি বা কাকে। কি বা কাকে? আপনি মনে করতেছেন কি ফুটিল? আপনি মনে করতে পারেন যে কি ফুটিল? এটা আপনার জন্য কনফিউশন, আমি এই কারণেই দিছি। তো কি ফুটিল? এই জন্য আমি আপনাকে আগে বলছি যে কোনো কিছু পাইলে আপনি আগে কি করবেন? সাবজেক্ট হইলেই তো সেটা আমার জন্য কর্তৃকারক। তাহলে আপনি আগে চেষ্টা করবেন যে এটা কর্তৃকারক হয় কিনা। আপনি যদি প্রশ্ন করেন কে ফুটিল? বলেন তো কে ফুটিল? কুসুমকলি ফুটিল। আপনি কিন্তু অ্যান্সার পাচ্ছেন। আপনি যদি আবার একটু ব্যাকামি করে চিন্তা করেন কি ফুটিল? সেটাও কিন্তু আপনার কুসুমকলি আসতেছে। বাট এখানে কুসুমকলি নিজে নিজেই ফুটছে এবং এই কারণে সে নিজেই হচ্ছে আপনার এই বাক্যে কি বলেন তো সাবজেক্ট। এই বাক্যে সে হচ্ছে কি বলেন তো সাবজেক্ট। এই কারণে এই কুসুমকলিটা আপনার কি হয়ে যাবে? কর্তৃকারক হয়ে যাবে। এইটাই আরকি। আপনার কাছে একটা কনফিউশন হইতে পারে। আমি এইজন্য এটা বলে দিলাম। তাহলে আমরা মাথায় রাখবো যে আগে চেষ্টা করে দেখবো যে এটা আমার কর্তৃকারক হয় কিনা। সব ক্ষেত্রে হোক এরকম না। ২-১ টাতে আমার কনফিউশন থাকবে, মনে হচ্ছে কর্তৃ বা কর্মকারক। যদি দেখেন কর্তৃকারক হচ্ছে, তাহলে তখন এটাকে আপনি কর্তৃকারক বলে ফেলবেন। ওকে, তাহলে আমরা আশা করি এরপর থেকে আমাদের পরীক্ষায় যে কোনো কর্তৃকারক বা কর্মকারক আসুক আমরা পারবো। মাথায় রাখবো কে বা কারা দ্বারা এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। এর পরেরটাতে আমরা যাব দেখেন। এর পরেরটা হচ্ছে আমাদের জন্য করণকারক। এবার আপনারা বলেন কর্তৃকারক এবং কর্মকারক পারবেন কিনা? আশা করি ইনশাল্লাহ পরীক্ষায় আসলে পারবেন। আপনার কাছে এই কাননে কুসুমকলি সকলে ফুটিল এই একটা কনফিউশন হইতে পারে, এই জন্য আমি এটা কিন্তু আপনাদের বলে দিলাম। এরপর থেকে পরীক্ষায় আসলে আপনি আর ভুল করবেন না। তো এবার আমরা যাব হচ্ছে করণ কারকে। এবার আমরা করণ কারকে যাব। যারা ক্লাস করতেছেন কিন্তু ক্লাসে লাইক দিচ্ছেন না, তাদের বলছি ক্লাসে লাইক দিয়ে দেওয়ার জন্য। না হলে আপনি ওই যে অনেক সময় ক্লাসের নোটিফিকেশনটা পাবেন না। ওকে, তাহলে করণ কারক দেখেন। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। অর্থাৎ একটা কাজ করতে গেলে আমার যে যন্ত্র বা উপকরণ বা সহায়কের প্রয়োজন হচ্ছে, যেমন আমি কলম দিয়ে লিখি। আমি কি করি বলেন তো? কলম দিয়ে লিখি। তাহলে এই যে লেখার কাজ করতেছি সেটা হচ্ছে আমার জন্য ভার্ব। আর লিখতে গেলে যে উপকরণ রাখতেছে সেটা হচ্ছে আমার কি বলেন তো? কলম। এই কলমটাই হচ্ছে আমার জন্য করণ কারক।
তাহলে আমরা মাথায় রাখবো যার দ্বারা কাজ সম্পাদন হচ্ছে সেটা আমার মেইনলি করণ কারক। বাট আমরা হচ্ছে এখানে একটা জিনিসই মনে রাখবো, দেখেন কারকের ক্ষেত্রে এই যে মেন হাইলাইট করা অংশগুলো আমরা মনে রাখবো। তো এই একই সিকোয়েন্স আমরা ভার্বকে প্রশ্ন করব, বাট কি দিয়ে বলেন তো এবার? দেখেন যে কি দিয়ে বা কি উপায়ে বা হচ্ছে কি বলেন তো কিসের দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো, অর্থাৎ ওই কাজ করতে গিয়ে কি দিয়ে কাজ করতেছি, কি উপায়ে কাজ করতেছি বা কিসের দ্বারা কাজ করতেছি, এই তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করে আমি যদি উত্তর পাই তাহলে সেটাকে আমি কি বলবো বলেন তো? সেটাকে আমি বলবো হচ্ছে করণ কারক। তাহলে কোনো একটা কাজ করার জন্য আমরা ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, কি উপায় বা কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে তাকে আমরা বলবো হচ্ছে করণ কারক। তাহলে এবার আমরা একটু উদাহরণে আসি। দেখেন যে ছুরি দিয়ে আম কাটো, কি দিয়ে বলেন তো? ছুরি দিয়ে আম কাটো। এখন ছুরির নিচে দিছে দাগ, ছুরির নিচে কি বলেন তো? দিছে দাগ। এখন আপনি প্রশ্ন করবেন যে এই যে আম কাটা হচ্ছে তাহলে কি দিয়ে আম কাটো? কি দিয়ে বলেন তো? ছুরি দিয়ে। তাহলে এই যে ছুরিটা আমি পেয়ে যাচ্ছি, এই কারণে ছুরি হচ্ছে আমার জন্য করণ কারক। ফুলে ফুলে সাজানো বাসর, ফুলে ফুলের নিচে দিছে দাগ, তাহলে কি দিয়ে সাজানো বাসর? ফুলে ফুলে সাজানো বাসর। এই যে কি দিয়ে প্রশ্ন করে আমি কিন্তু কি পাচ্ছি? উত্তর পাচ্ছি। তাহলে রহিম ক্রিকেট খেলে, তাহলে কি করে বলুন তো? এই খেলার ক্ষেত্রে আপনার একটু মনে রাখতে হবে যে রহিম ক্রিকেট খেলে। তাহলে রহিম কি খেলে? আপনি মনে করতে পারেন যে কি খেলে, কিন্তু রহিম কি দিয়ে খেলে? এই যে ক্রিকেট খেলে, তাই না? কি দিয়ে খেলে? এই যে কোনো খেলা আপনি মনে রাখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খেলা নিয়ে আমি আলাদা করে কথা বলতেছি, খেলাটা আপনাদের একটু ঝামেলা হইতে পারে। যে রহিম কি দিয়ে খেলে? ক্রিকেট খেলে। তো যে কোনো খেলাধুলা আমাদের আসলে মেইনলি করণ কারক হবে। খেলায় কিছু কথা আছে, এটা নিয়ে আমরা আরেকটু নিচে গিয়ে কথা বলতেছি, আমরা আগে বেসিক কথাগুলো বলি। ওকে, খেলা নিয়ে যেহেতু আসছে তাহলে একটু বলেই ফেলি। আপনি চিনার উপায় হচ্ছে কি দিয়ে, কি উপায় বা কিসের দ্বারা প্রশ্ন করে আপনি অ্যান্সার পাইলেন, সেটা হচ্ছে আপনার জন্য করণ কারক। আপনার প্রবলেম হইতে পারে এক জায়গাতে, সেটা হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে। তো আপনি মনে রাখবেন যে খেলাধুলাটা দুই ধরনের কারক হইতে পারে, একই রকম শব্দ দুই ধরনের কারক হইতে পারে। একটা হচ্ছে আপনার করণ কারকও হইতে পারে, আবার কর্মকারকও হইতে পারে। তাহলে খেলার থেকে আপনি একটু আলাদাভাবে শিখবেন যে খেলাগুলা কি কারক হইতে পারে। এক নাম্বার হচ্ছে আপনার করণ কারক হইতে পারে, আবার হচ্ছে কর্মকারকও হইতে পারে। একই জিনিস, কিছু খেলা আছে আপনার করণ কারক হবে, কিছু খেলা আছে কর্মকারক হবে। এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু আপনি মাথায় রাখবেন যে যে বস্তু দিয়ে সরাসরি খেলা যাবে সেটা হচ্ছে আপনার জন্য কি বলেন তো? করণ কারক। আমি আবারও বলতেছি, যেই বস্তু দিয়ে সরাসরি খেলা যাবে সেটা হচ্ছে আপনার জন্য করণ কারক। সেটা আপনার জন্য কি কারক বলেন তো? করণ কারক। সরাসরি ওই জিনিস দিয়েই খেলা যাবে। ওকে, এটা আপনার কাছে অনেকটা জটিল মনে হচ্ছে। আমি আরেকটু আপনাকে উদাহরণ দিয়ে সহজ করে দেই। দেখেন, মনে করেন আপনি হচ্ছে কি খেলতেছেন বলেন তো? আ ফুটবল খেলতেছেন। আপনি কি খেলতেছেন বলেন তো? ফুটবল খেলতেছেন, আপনি তাস খেলতেছেন, আপনি ক্রিকেট খেলতেছেন। আপনি ফুটবল ৩ টা খেলা একটু দেখেন। এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, পরীক্ষায় ভুল হইতে পারে। ফুটবল, তাস, ক্রিকেট এবং কি বলেন তো? আপনি হচ্ছে দাবা খেলতেছেন। ওকে, ৪ টাই কিন্তু খেলা, দেখেন ৪ টাই খেলা। আমি বলছি যে খেলাধুলা ২ ধরনের কারক হইতে পারে। একটা করণ কারক আর একটা হচ্ছে কর্মকারক। আপনি এখন ওই খেলার উপকরণের দিকে তাকাবেন। যে খেলার উপকরণটা দিয়েই সরাসরি খেলতেছেন কিনা। অর্থাৎ ফুটবল আপনি বলতেছেন। এইটা মনে করেন ফুটবল, তাই না? এটা হচ্ছে ফুটবল। আপনি কিন্তু সরাসরি ফুটবল দিয়েই খেলতেছেন। তাহলে যখন আমি ফুটবল বলতেছি, ওই সরাসরি ফুটবল দিয়েই খেলা আমার কমপ্লিট করতেছি। তাহলে এই কারণে এইটা আমার কি কারক হয়ে যাবে বলেন তো? করণ কারক হয়ে যাবে। তারপরে ধরেন তাস খেলতেছেন, সরাসরি যে এটা আপনার তাস, তাই না? এটা ধরেন আপনার তাস 9, 10, 11 ইত্যাদি। তাহলে সরাসরি যখন কোনো একটা উপকরণ দিয়ে খেলা যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি কারক বলেন তো? করণ কারক। বাট আপনি বলতেছেন ক্রিকেট খেলতেছেন, কিন্তু ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেট নামক কোনো জিনিস নাই। এটা খেলতে গিয়ে আপনার কি লাগতেছে? হয় ব্যাট লাগতেছে, নাহলে দেখা যাচ্ছে কি বলেন তো? বল লাগতেছে, আপনার স্ট্যাম্প লাগতেছে, ইত্যাদি ইত্যাদি লাগতেছে। কিন্তু সরাসরি ক্রিকেট জাতীয় জিনিস দিয়ে আপনি কিন্তু খেলতেছেন না, সরাসরি ক্রিকেট জাতীয় জিনিস দিয়ে খেলতেছেন না। যখন সরাসরি ওই জিনিস দিয়ে খেলবেন না তখন ওই খেলাটা আপনার জন্য হয়ে যাবে হচ্ছে কর্মকারক। যেমন হচ্ছে আপনি দাবা খেলতেছেন, মুখে বলতেছেন দাবা খেলতেছেন, কিন্তু কি আছে এখানে? আপনার একটা বোর্ড আছে, তাই না? দাবা খেলার একটা বোর্ড থাকে এবং এখানে আপনার ধরেন ৩২টা কি আছে? আলাদা আলাদা কড়ি আছে। ধরেন আপনার সৈন্য,
হচ্ছে মনে করে যে নৌকা, তারপরে রাজা মন্ত্রী ইত্যাদি আছে। তাহলে আমি যখন মুখে একটা জিনিস বলতেছি, বাট ওটা খেলতে গেলে ভিন্ন ভিন্ন বিভিন্ন জিনিস লাগতেছে, সেটা হচ্ছে আপনার কি বলেন তো কর্মকারক। আর যেটা বলতেছি সেটা দিয়ে সরাসরি খেলতেছি, তাস বলতেছি তাস দিয়ে খেলতেছি, তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো, করণকারক হয়ে যাবে। বাট আমি যখন ধরেন বলতেছি লুডু, আমি বলতেছি লুডু, কিন্তু এই লুডু কি করতেছি, একটা বোর্ড নিছি, এর সাথে ছক্কা নিছি, তারপরে বিভিন্ন করে নিছি, এগুলা দিয়ে খেলতেছি, তখন সেটাকে আমরা কি বলবো বলেন তো, কর্মকারক বলবো। আর যখন যা বলতেছি সেটাই, যে আমি কি খেলতেছি, তাস খেলতেছি, আমি কি খেলতেছি, ফুটবল খেলতেছি, সরাসরি ফুটবল দিয়েই খেলা কমপ্লিট করতেছি, তাহলে এটাকে আমি কি বলবো বলেন তো, করণ কারক বলবো। আর বাকি যেটা খেলতে গেলে আমি সরাসরি ওই জিনিস বাদে খেলতেছি, সেটা আমার জন্য কি হয়ে যাচ্ছে, কর্মকারক হয়ে যাচ্ছে। তাহলে এই যে খেলার ক্ষেত্রে আমার যে কমপ্লিকেশনটা আসতেছে কর্মকারক এবং করণ কারক, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাবেন, যে কর্মকারক এবং করণ কারকের যে খেলা সেটা আপনার কাছে ক্লিয়ার কিনা। যদি সরাসরি ওই উপকরণ, আপনারা মনে রাখবেন ফুটবল, তাস ইত্যাদি যে খেলাগুলো আছে, এগুলো আপনার জন্য হচ্ছে কর্মকারক। আর যখন আপনার আলাদা জিনিস রাখতেছে, সেটা হচ্ছে আপনার জন্য কি বলেন তো, কর্মকারক। কর্মকারকগুলো আপনার সাধারণতই হচ্ছে ক্রিকেট, দাবা, টেনিস ইত্যাদি, বা লুডো, এইগুলো আর কি মাথায় রাখবেন। লুডো, টেনিস, দাবা, বা হচ্ছে আপনার কি বলেন তো ক্রিকেট, এগুলো হচ্ছে আপনার জন্য কর্মকারক। বল বা ফুটবল বা তাস, এগুলো হচ্ছে আপনার জন্য কি বলেন তো, করণকারক। অর্থাৎ একাধিক উপকরণ লাগলেই সেটা আপনার জন্য চেঞ্জ হয়ে যাবে, কর্মকারক হয়ে যাবে। একাধিক উপকরণ লাগলেই সরাসরি ওইটা দিয়ে খেলা না গেলে সেটা আপনার জন্য কর্মকারক হয়ে যাবে। কর্মকারক এবং হচ্ছে করণকারক, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু জানাইতে হবে। খেলার যে জিনিস আপনি দেখলেই বুঝবেন যে ওইটা খেলতে গেলে আপনার কি লাগতেছে। আপনি ক্লাস না করলে শুধু আমার যদি পিডিএফটা পড়েন, তাহলে কিন্তু যতটুকু উপকৃত হবেন, ক্লাস করলে তার ৩ গুণ উপকৃত হবেন। এই জন্যই কিন্তু ওইভাবেই সাজানো, যে আপনাকে ক্লাসে সবকিছু বুঝাই বলা হবে। আর তা না হলে তো শুধু পিডিএফ পড়ে মানুষ অনেক কিছু হয়ে যাইতো। এটাই আরকি। ওকে, তাহলে এটা আমাদের কথা, যে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করব, বা ওটা আমাদের খেলার ঝামেলা হবে একমাত্র হচ্ছে আর কিসের দ্বারা বলেন তো, এই যে খেলার উপকরণের ক্ষেত্রে করণ বা কর্ম হবে, এটা আমি আপনাদের বুঝাইতে পারছি। ওকে। আর ২ টা জিনিসে আপনাদের ঝামেলা হইতে পারে দেখেন। এই ২ টা জিনিসে হইতে পারে ঝামেলা। সেটা হচ্ছে টাকায় টাকা আনে, টাকায় কিনা হয়। ২ টাই টাকায়, কিন্তু দেখেন আলাদা, আলাদা কারক হবে। এটা আপনি ভুল করতে পারেন। এইজন্য আমি নিয়ে আসছি এখানে, যে টাকায় টাকা আনে, আবার টাকায় কিনা হয়। তো কোনটা কি কারক হবে এটা একটু বলেন দেখি? তো এই ক্ষেত্রে আপনার যেটা হবে দেখেন, আমরা যেটা ভুল করব, যে টাকায় দেখে হয়তো মনে করব যে এটা আমার করণ কারক, এরকম না। এর নিচেরটায় আসে দেখেন, যে টাকায় কিনা হয়, বলছে টাকায় কিনা হয়। এখন আপনি প্রশ্ন করলেন যে কিসের মাধ্যমে কিনা হয়, কিসের মাধ্যমে বলেন তো, টাকার মাধ্যমে, যে টাকায় কিনা হয়, তার মানে এটা আমার কি কারক হয়ে যাচ্ছে, করণ কারক হয়ে যাচ্ছে। আপনি কিন্তু প্রশ্ন করছেন কি দ্বারা বা কিসের মাধ্যমে, তাই না? কিসের মাধ্যমে কিনা হয়, টাকার মাধ্যমে কিনা হয়। এখন পরের প্রশ্নে দেখেন, যে টাকায় টাকা আনে, এখন এটা যদি আপনি মনে করেন করণ কারক টাকায় দেখে, তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে দেখেন, কি আনতিছে বলেন তো, টাকা আনতিছে। এই আনার কাজটা কে করতেছে, আপনি যদি প্রশ্ন করেন কে টাকা আনে, আপনি প্রশ্ন করছেন কে টাকা আনে, তাহলে কিন্তু এখানে আমি উত্তর পাচ্ছি দেখেন, যে টাকায় টাকা আনে, যার কাছে টাকা আছে সেই টাকায় আরো টাকা নিয়ে আসতেছে। তাহলে এই যে টাকা আনার কাজটা আমি কে দ্বারা প্রশ্ন করে যখন পাচ্ছি, তখন কিন্তু এটা আমার কি হয়ে যাচ্ছে, কর্তৃকারক হয়ে যাচ্ছে। তখন এটা আমার জন্য কি হয়ে যাচ্ছে বলেন তো, কর্তৃকারক হয়ে যাচ্ছে, কর্তৃকারক হয়ে যাচ্ছে। এটা আপনার মাথায় রাখতে হবে। যে আমি আগে দেখবো যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই কিনা। এখানে যদি আমি প্রশ্ন করতাম কে কি না হয়, তাহলে কিন্তু আমার উত্তর হচ্ছে না। দেখেন যে কে কি না হয়, বাক্যটা কি সঠিক হয়েছে, হয় নাই। এই কারণে কিন্তু এইটা আমার করণ কারক হয়ে গেছে, যে কিসের মাধ্যমে বা কিসের দ্বারা কিনা হয়, সেটা হচ্ছে টাকায় দিয়ে, টাকা দিয়ে। আর পরেরটাতে দেখেন যে কে টাকা আনে, এখানে কিন্তু প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি কে টাকা আনে, টাকায় টাকা আনে, তার মানে এটা আমার এই বাক্যের কি সাবজেক্ট অথবা কর্তৃকারক। এই প্রবলেমটা আমাদের হইতে পারে। এই জন্য এটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিলাম, যে কে টাকা আনে, টাকায় টাকা আনে, কিন্তু কে কিনা হয় এটা কিন্তু আমার কিন্তু উত্তর পাচ্ছি না। টাকায় টাকা আনে, এটা মাথায় রাখবেন কর্তৃকারক। আর টাকায় কিনা হয়, যে কিসের মাধ্যমে কিনা হয়, সেটা হচ্ছে আমার জন্য করণ কারক।
ওকে, আমরা ৩টা শেষ করছি। আশা করি কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক এইগুলা নিয়ে পরীক্ষা আসলে আপনারা পারবেন। আর আমি এখানে ব্যতিক্রম বা কঠিন উদাহরণগুলাই ম্যাক্সিমাম দিছি, যাতে আপনি ভেজালে না পড়েন। ওই কারকের মধ্যে আরো লুকায়িত যে কথাগুলো আছে সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যায়। এরপরে ৪ নাম্বার কারকে আমরা আসবো। দেখেন যে সম্প্রদান কারক। হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে যে কে সম্প্রদান কারক বাদ দিতে চাইছেন? রবীন্দ্রনাথ বাদ দিতে চাইছেন। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চাইছেন? সম্প্রদান কারক বাদ দিতে চাইছেন, এটা আর কি। ওকে, তো এটার এই যে আমরা ছোট থেকে পড়ে আসছি যে শর্ত ত্যাগ করে কোনো কিছু দান বা সাহায্য করলে সেটা আমাদের সম্প্রদান কারক। কিন্তু আমাদের যে প্রবলেমটা হয়, দেখেন যে প্রবলেমটা আপনি পড়বেন, দানকৃত আপনি কি করছেন দেখেন, একটা উদাহরণে আসি। আমি কোনো কিছু নিচে দাগ দিচ্ছি না। ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে কি দাও বলো তো? ভিক্ষা দাও। আমার কিন্তু আপনি তুমি মিক্সড হইতে পারে দু একটা কথা, এটা কেউ মাইন্ড করবেন না। ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন প্রশ্নে দাগ দিছে ভিক্ষা। এখন আপনি এটা দেখে বুঝতেছেন সারা জীবন পড়ে আসছি ভিক্ষুককে ভিক্ষা দাও কিসের উদাহরণ? সম্প্রদান কারকের উদাহরণ। এই জায়গাতে আপনি সবচেয়ে বড় ধরাটা খাবেন। তো এই জায়গায় কেন ধরা খাবেন দেখেন যে শর্ত ত্যাগ করে দান করলে সেটা আমার সম্প্রদান কারক, ঠিক আছে, কিন্তু সম্প্রদান কারকের সাথে লিয়াজু করে দুইটা কারক আছে, একটা সম্প্রদান কারক আর একটা হচ্ছে কর্মকারক। তো যেই লিয়াজু সেটা হচ্ছে দেখেন যে ওই যে দান করছেন, ওই দানকৃত যেই বস্তু যা দান করছেন, যে এই দানকৃত বস্তুটা নিচ্ছে সে হচ্ছে সম্প্রদান কারক। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কথা, যে আপনি দান করলেন, কি দান করছেন? ভিক্ষা দান করছেন। ভিক্ষাটা কে নিছে? ভিক্ষুক। তাহলে এই দানকৃত বস্তু যে নিছে সে হচ্ছে এই বাক্যের জন্য সম্প্রদান কারক। তাহলে যদি আমাকে ভিক্ষুকের নিচে দাগ দেয় তাহলে ভিক্ষুক হচ্ছে এটার জন্য আমার সম্প্রদান কারক হবে। কিন্তু যে বস্তুটি দান করা হবে, অর্থাৎ যা আপনি দান করতেছেন, ওই বস্তুটা আপনার জন্য কি হয়ে যাবে? কর্মকারক হয়ে যাবে। অর্থাৎ কি দান করছেন? ভিক্ষা দান করছেন। তাহলে এই ভিক্ষাটা আপনার জন্য কি হয়ে যাবে বলেন তো? কর্মকারক হয়ে যাবে। এই ভিক্ষা আপনার জন্য হয়ে যাবে কর্মকারক। আর যাকে দান করছেন সেটা হবে আপনার জন্য কি বলেন তো? সম্প্রদান কারক। এই জিনিসটা আপনাদের সবার ক্লিয়ার হইতে হবে। পরীক্ষায় অসংখ্য ছেলেমেয়ে এই জিনিসটা ভুল করে আসে। এই জিনিসটা, হ্যাঁ, টাকায় টাকা আনে, এটা ব্যক্তি বা সাবজেক্ট আর কি। ব্যক্তি সবসময় বুঝাবে এরকম না, সাবজেক্ট। আপনি কে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পান দিবাকর রয়, তাহলে সেটাই হচ্ছে আপনার জন্য সাবজেক্ট। আর সাবজেক্ট আসলে ওইটা আমার কি হয়ে যাবে? কর্তৃকারক হয়ে যাবে। টাকায় টাকা আনে, কে টাকা আনে? টাকায় টাকা আনতেছে, তাই না? ওইখানে বলতে পারতো যে রহিম টাকা আনে, তখনও কিন্তু আপনি একই পাইতেন। তো টাকা আনার কাজটা কে করতেছে, এটা আপনি যখন উত্তর পাচ্ছেন তখন সেটা আপনার জন্য কর্তৃকারক হয়ে যাবে। এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এটা আপনারা অনেকে ভুল করে আসেন, যে ওই যে ভিক্ষুককে ভিক্ষা দাও দেখেই অনাহারীকে খাবার দাও দেখে আপনি ভুল করে চলে আসেন যে কি হবে। তাহলে অনাহারীকে খাবার দাও, এই যে আপনি শর্ত ত্যাগ করে দিছেন, কি দিছেন? খাবার দিছেন। এই খাবারটা কিন্তু আপনার জন্য সম্প্রদান কারক না। এটা আপনার জন্য কি কারক বলেন তো? কর্মকারক। কারণ হচ্ছে ওই যে কর্মকারকের কি কথা ছিল আমাদের, কি দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই। অনাহারীকে কি দাও, এই যে এখানে আপনি প্রয়োগ করেন দেখেন, অনাহারীকে কি দাও? অনাহারীকে খাবার দাও। এই যে কি দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাইছি, তাহলে এটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো? এটা আমার জন্য কর্মকারক হয়ে যাবে। আর যখন শর্ত ত্যাগ করে দান করছি, যেই ব্যক্তি সেই দানটা গ্রহণ করছে সে আমার জন্য কি হয়ে যাবে? সম্প্রদান কারক হয়ে যাবে। আপনাকে কনসেপ্ট ক্লিয়ার হলে আপনার জন্য পড়াশোনা করাটা সহজ। আপনার কাছে সম্প্রদান কারকটা বুঝতে পারছেন কিনা? অনেকে কমেন্টস করতেছেন না, তাহলে কি আমি বুঝে নিব যে আপনারা বুঝতেছেন না কোনটা? সম্প্রদান কারকের কনসেপ্টটা আপনি বুঝতে পারছেন কিনা, এটা যারা বুঝতে পারছেন তারা একটু কষ্ট করে কমেন্টসে ক্লিয়ার লিখবেন। ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, যেটা আপনার কষ্ট করে সময় দিচ্ছেন আপনাকে ক্লিয়ার হইতে হবে, যাতে পড়তে গিয়ে আপনি আর কোনো বিপদে না পড়েন। যারা কমেন্টস করতেছেন তাদেরকে ধন্যবাদ। এখন দেখেন ওই যে প্রত্যেক জিনিসে একটা কথা থাকে না যে আহ, শেষ হয়ে হলো না শেষ। তো এই ধরনের কিছু কথা থাকে। এইখানেও দেখেন কিছু জিনিস আছে সম্প্রদান কারকে, যে কন্ডিশন কিন্তু কি ছিল, যে শর্ত ত্যাগ করে আপনি কি করতেছেন? দান করতেছেন, স্বেচ্ছায় দিচ্ছেন, কোনো কষ্ট হচ্ছে না, আপনার কোনো আফসোস থাকতেছে না। এরকম ক্ষেত্রে আপনি কিন্তু সেটা আপনার সম্প্রদান কারক হবে। এখন সম্প্রদান কারকের কিছু জায়গা আছে, দেখেন কিছু জায়গা আছে। ধরেন আপনি কি করছেন বলেন তো? টোকাইকে চাঁদা দাও। তাহলে কি দাও? চাঁদা দাও। চাঁদা হচ্ছে আপনার জন্য কর্মকারক। এখন কথা হচ্ছে যে এই টোকাইটা কোন কারক? কোনো কিছু দেয়া যেহেতু হচ্ছে, আপনার কিন্তু মেইনলি
সম্প্রদান কারকে কাউকে কোনো কিছু দেয়া বোঝালে আপনি দেখবেন যে সেটা সম্প্রদান হওয়ার কথা। যখন আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন এটা মাথায় রাখবেন যে সম্প্রদান কারকে আপনি দেখবেন এই কথাটা আপনার থাকবে। কি থাকবে বলেন তো? এই কথাটা থাকবে যে কাউকে কোনো কিছু দিচ্ছে। মেইনলি যদি দেয় এবং সেটা মন থেকে শর্ত ত্যাগ করে স্বেচ্ছায় দেয়, তাহলে তখন সেটা আমার সম্প্রদান কারকের মধ্যে চলে আসবে। আর ধরেন আপনি একটা বাড়ি করতেছেন, কিছু টাকা ব্যাংক থেকে লোন নিছেন, আপনারা ধরেন তো ফিউচার ব্যাংকার হবেন, তাই না? আপনি যখন 5 বছর জব করে ফেলবেন, আপনারা ধরেন সিনিয়র অফিসার হিসেবে জয়েন করছেন, এখনো তো পে স্কেল দেয় নাই। পে স্কেল না দেওয়া অবস্থাতে আপনি ধরেন 5 বছর পরে আপনার হাউস লোন বাবদ পাবেন হচ্ছে বর্তমান যেটা আছে 1,20,00,000 টাকা। এটা আপনারা সবাই নিবেন, হ্যাঁ, সবাই নিবেন। ব্যাংকে এটা একটা মজা যে আপনি কম বয়সে কি পাচ্ছেন, একটা শহরে আপনার একটা নিজের 5 তলা বাড়ি করতে পারতেছেন। তো আপনি হয়তো 3-4 শতাংশ জায়গা নিছেন, 4 শতাংশ 3 শতাংশ জায়গা নিছেন, ধরেন 40,00,000 টাকা দিয়ে, এবং আপনি বাড়ি করার পারপাসে আরো 80,00,000 টাকা ইনভেস্ট করছেন। এখন দেখবেন কিছু জায়গাতে গেলে এই যে কষ্ট করে আপনি লোন টোন নিছেন, দেখবেন সেখানে স্থানীয় কিছু কি আসছে, টোকাই চলে আসছে, ক্যাডাররা চলে আসছে আপনার কাছে চাঁদা চাওয়ার জন্য। কারণ ব্যর্থ হয়ে তাকে দিলেন 20,000 টাকা। তাকে কি করলেন? 20,000 টাকা দিচ্ছেন। এটা কিন্তু শর্ত ত্যাগ করে আপনি দিছেন, আর তার কাছ থেকে কখনো ব্যাক পাবেন না। কিন্তু সবসময় শর্ত ত্যাগ করে দিলেই যে সেটা আপনার সম্প্রদান কারক হবে এরকম না। যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দেন, আপনি কি করেন বলেন তো? মন থেকে না দিয়ে ইচ্ছার বিরুদ্ধে দিয়ে গেছেন, তখন কিন্তু সেটার সম্প্রদান কারক হবে না। তখন সেটা কিন্তু আপনার কর্মকারক হয়ে যাবে। কি কারক হয়ে যাবে? কর্মকারক হয়ে যাবে। কর্মকারকের আমাদের কথা কি ছিল? কে বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো? কর্মকারক হবে। এখন দেখেন এখানে প্রশ্নে আসছে টোকাইকে চাঁদা দাও। তাহলে কাকে চাঁদা দাও, এই যে কাকে দ্বারা প্রশ্ন করে কিন্তু আমি কি পাইছি? উত্তর পাইছি। কাকে দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাইছি, তখন সেটা আমার জন্য কি হয়ে যাচ্ছে বলেন তো? কর্তৃকারক হয়ে যাচ্ছে, সরি, কর্মকারক না, কর্তৃকারক হয়ে যাচ্ছে। কর্মকারক, সরি, কাকে দ্বারা আর কি, কর্মকারক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলেন তো? কর্মকারক হয়ে যাচ্ছে। আমি আপনাদের এই কনসেপ্টটা আরেকবার বলি। সাধারণত কাউকে কোনো কিছু দিলে সেইটা আমার জন্য কি কারক হয়ে যাবে? সম্প্রদান কারকের মধ্যে চলে আসবে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কিন্তু আপনি এইটাও বলতে পারতেন যে কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, তাহলে তো এটা আমার কর্মকারক হওয়ার কথা। কি কারক হওয়ার কথা? কর্মকারক হওয়ার কথা। আপনার কথা ঠিক আছে, বাট আপনি যে একটু আগেই পড়ে আসছেন যে কাউকে যদি আপনি কোনো কিছু শর্ত ত্যাগ করে দান করেন, নিজ ইচ্ছায় দান করেন, তাহলে সেটা আপনার জন্য কি কারক হয়ে যাবে? সম্প্রদান কারক হয়ে যাবে। এই কারণে কাকে দ্বারা প্রশ্ন করেও এই ক্ষেত্রে আপনি কি হচ্ছে? সম্প্রদান কারক হচ্ছে। আপনি এই জায়গায় এইটাই জাস্ট মাথায় রাখবেন যে আমি যদি আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দেই, তাহলে সেটা আমার জন্য কি বলেন তো? যদি কোনো যদি কিন্তু থাকে, তাহলে সেটা আমার জন্য তখন আর সম্প্রদান কারক হবে না, তখন কি হয়ে যাবে? কর্মকারক হয়ে যাবে। এরকম কয়েকটা উদাহরণ আছে, বেশি না, কয়েকটা উদাহরণ আছে। সেটা হচ্ছে মেইনলি 3-4টা, যেমন টোকাইকে চাঁদা দাও আসতে পারে, বা সন্ত্রাসীকে চাঁদা দাও, এটা আপনি মনের বিরুদ্ধে গিয়ে দিচ্ছেন, এই কারণে এটা আপনার কর্মকারক হয়ে যাচ্ছে। এই শ্রমিককে বেতন দাও, এটাও কিন্তু আপনার কি কারক হয়ে যাবে বলেন তো? কর্মকারক হয়ে যাবে। কেন হবে? আপনি যখনই যেটাতে দেখবেন যে কোনো যদি কিন্তু আছে, যেমন হচ্ছে দেখবেন আপনি অসংখ্য ঈদের সময় দেখবেন যে বিভিন্ন গার্মেন্টস এখনো তাদের এমপ্লয়ীদের কি দিতে পারে নাই? স্যালারি দিতে পারে নাই। আপনার ক্ষেত্রে ধরেন আপনি একজন শ্রমিককে নিছেন ধান কাটার জন্য, বা আজকে কাজ করছে, গ্রামের দিক দেখবেন এটা হয়। আজকে সে কাজ করে আসছে, তার হচ্ছে 1,000 টাকা পায়। আপনার কাছে টাকা চাইতে আসছে, আপনি তাকে বলতেছেন যে আজকে না, আমার তো এখানে শনিবার বা বুধবারে হাট বার বসে, ওই দিন আমি ধান বিক্রি করব, আমি তোমাকে সামনে শনিবারে টাকাটা দিব। এই যে তার যে জিনিসটা তাকে দিতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে? যদি কিন্তুতে পড়তে হচ্ছে, সেটা আপনার জন্য তখন আর সম্প্রদান কারক হবে না। কি কারক হয়ে যাবে? কর্মকারক হয়ে যাবে। তারপর এরকম আরো একটা উদাহরণ আছে, দেখেন, সেটা হচ্ছে সরকারকে কর দাও। আপনি দেখবেন অসংখ্য আপনার ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, যে কোনো ব্যবসায়ী বলেন, সবাই কি করে ট্যাক্স ফাঁকি দেয়। কেউ কিন্তু স্বেচ্ছায় দিতে চায় না। তো এটা যখন আপনি স্বেচ্ছায় দিতে চাচ্ছেন না, তখন আর সম্প্রদান কারক হবে না, কি কারক হয়ে যাবে? কর্মকারক হবে। বা অনাহারীকে খাবার দাও, ওকে যার নৈতিকতায় লাগতেছে সে খাবার দিচ্ছে, এটা আপনার জন্য সম্প্রদান কারক। ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা আপনার জন্য কি বলেন তো? সম্প্রদান কারক। আর তারপর হচ্ছে অসহায়কে আপনি কি করতেছেন? সাহায্য করতেছেন, সেটা আপনার জন্য সম্প্রদান কারক। বাট আপনাদের যেই ভুলটা হইতে পারে যে সমিতিতে চাঁদা দাও, তাহলে এবার একটু আপনারা বলেন দেখি যে সমিতিতে চাঁদা দাও এটা কোন কারক হবে? সমিতির নিচে দিছে দাগ। সমিতিতে চাঁদা দাও, এটা আমার কি কর্মকারক হবে নাকি সম্প্রদান কারক হবে? কর্ম নাকি সম্প্রদান? এটা একটু সবাই একটু ঝটপট প্রশ্ন করবেন যে কর্ম নাকি সম্প্রদান। হ্যাঁ, টোকাই এবং চাঁদা এটা আপনার কর্মকারক। কোনো চাঁদা কেন কর্মকারক হবে ভাই?
তোমার আপনার কাছে তো দুইটা চাবে না, হ্যাঁ এখানে দুইটাই হবে, বাট আপনার তো প্রশ্নে একটার নিচে দাগ দেওয়া থাকবে, একটার নিচে কি থাকবে বলেন তো, দাগ দেওয়া থাকবে। আপনাকে একসাথে, হ্যাঁ দুইটাই হবে, এখানে আমার দুইটা হইতে পারে, কোনো সমস্যা নাই, এটা আমার কর্মকারক হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট আপনার তো দুইটা দাগ দেওয়া থাকে না, পরীক্ষার হলে যে কোনো একটা বের করতে বলবে। আমাদের কনসেপ্ট হচ্ছে এইটাই, যে সাধারণত সত্য ত্যাগ করে বা ইচ্ছায় বা মনের কারণে আর কি, আমি ধরেন আমার ধর্মীয় কারণে বা নিজের মানবতার জায়গা থেকে দিচ্ছি, সেটা আমার জন্য হচ্ছে সম্প্রদান কারক। বাট যদি না দেই তখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তো আমি পাচ্ছি যে কাকে বেতন দাও, শ্রমিককে বেতন দাও, কাকে প্রশ্ন করলে আপনি কি পাবেন, সম্প্রদান কারক পাবেন। কিন্তু দেওয়ার ক্ষেত্রে আমরা আগে দেখবো যে এটা সম্প্রদান হয় কিনা, যদি সম্প্রদান না হয় তাহলে তো বাকিটা আমাদের হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন সমিতির ক্ষেত্রে একটু কনসেপ্টটা ভিন্ন দেখেন। সমিতি বলতে আমরা এখন যেটা বুঝি আর কি, আর যে বিভিন্ন এনজিও কে আমরা এখন সমিতি মনে করি, যেমন ধরেন আপনার অ্যাজ লাইক অ্যাজ গ্রামীণ ব্যাংক, বা হচ্ছে আপনার কি বলেন তো বিভিন্ন যে এনজিও আছে আর কি, ব্রাক, আর তারপর হচ্ছে আপনার আশা, কেএমএসএস, এইগুলা বুঝি, এইগুলাতে কিন্তু আমরা টাকা নিয়ে সহজে দিতে চাই না। এখন এই কনসেপ্টে যদি আমরা আসি, তাহলে আমাদের জন্য এটা ভুল হয়ে যাবে। তো সমিতির যে কনসেপ্ট সেটা হচ্ছে, দেখেন যে সমিতি কিন্তু আজকে তৈরি হয় নাই, এনজিও আপনার আজকে তৈরি হয়েছে, বাংলাদেশে আসছে 1975 সালের পর থেকে এনজিও। বাট সমিতি কথাটা বা আমাদের প্রচলন যেটা, সেই সমিতিটার উদ্দেশ্য যেটা যখন তৈরি হয়েছে ফার্স্ট, তখন উদ্দেশ্য ছিল যে আমার এলাকায় বা আমার দেশে বা আমার কমিউনিটিতে কোনো একটা স্পেসিফিক প্রবলেম আছে, এই প্রবলেমটা সবাই মিলে সলভ করব মন থেকে। যেমন হচ্ছে ধরেন এরকম আছে এখনো গ্রামে, যে অমুক সমিতি, ধরেন আপনার এলাকায় একটা সমিতি আছে, সেই সমিতি কি করছে, আপনার এলাকায় একজন অসহায় মানুষ আছে, তার জন্য সবার নিকট থেকে কি করছে, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা নিছে, নিয়ে তাকে হেল্প করছে। কোন একটা অর্গানাইজেশন আছে, তারা একটা কি করছে, রাস্তা করছে। কোন একটা অর্গানাইজেশন আছে, কোন একজন শিক্ষার্থীকে কি করছে, বৃত্তি দিছে। এই উদ্দেশ্য নিয়ে সমিতি গঠিত হয়েছিল। এবং ওই সমিতিতে যারা চাঁদা দিত, আপনার বাসায় গিয়ে বলছে যে আমাকে কিছু টাকা দেন, এই টাকাটা আমরা সবাই গ্রামবাসীর পক্ষ থেকে উঠাচ্ছি, ওই অসুস্থ ব্যক্তির মঙ্গল বা তার চিকিৎসার জন্য ব্যয় করবো, এটার জন্য। তো এই কারণে সমিতির উদ্দেশ্য ছিল হচ্ছে মহৎ। এই কারণে সমিতিতে মানুষ চাঁদা দিতে হচ্ছে স্বেচ্ছায়। এই কারণে সমিতিতে চাঁদা দিয়ে আপনার জন্য হচ্ছে সম্প্রদান কারক। এখন আমাদের সমিতিগুলো হয়ে গেছে এনজিও টাইপ, মাথায় গিয়ে বাড়ি দেওয়া টাইপ এবং কিস্তি উঠানো টাইপ। এই কারণে আপনার হচ্ছে আমরা মনে করি সমিতিটা নেগেটিভ, বাট সমিতিটা হচ্ছে আপনার কি বলেন তো, আমরা সবসময় মনে রাখবো যে সম্প্রদান কারক, কারণ সমিতি তৈরি হয়েছিল মহৎ উদ্দেশ্য নিয়ে, এটাকে আমরা এখন এনজিও পর্যায়ে নিয়ে গেছি, এই আর কি। বাট ওই যে কনসেপ্টটা আমার ঠিক থেকে গেছে। আমি আশা করি আপনাদের সম্প্রদান কারক জিনিসটা আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, নৈতিক দায়িত্ব যেটা আসবে আর কি, সেটা আপনি অবশ্যই সম্প্রদান কারক বুঝাবেন, কোনো সমস্যা নাই। নৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ কনফিউজড হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য কি বলেন তো, তখন আর হবে না। কারণ হচ্ছে আপনার ওনারই একজন আছে, তাকে আপনি দিতে পারেন নাও পারেন, বাট যারা দেয়, তখন দেখবেন যে আপনার বিবেক সেখানে সাড়া দিচ্ছে, আপনি স্বেচ্ছায় দিচ্ছেন, ভালো কিছু পাওয়ার আশায় দিচ্ছেন। আর যখন আপনি টোকাইকে চাঁদা দিতে গেছেন, তখন ভাবতেছেন শালা তুই আমার থেকে টাকা নিয়ে গেলি, দোয়া করি আজকেই বাইক নিয়ে যাওয়ার সময় তুই যাতে অ্যাক্সিডেন্ট করে ফেলি, বা মনে কষ্ট দিয়ে আপনি দেন। বাট যখন আপনি একজন অনাহারীকে খাবার দেন, তখন কিন্তু এই কষ্ট নিয়ে দেন না, ধরে বাবা তোকে খাবার দিতে গিয়ে আমার বিশাল কষ্ট হয়ে গেল, এরকম কিন্তু না, আপনি মানবতার জায়গা থেকে দেন। তাহলে মেইনলি এইটাই হচ্ছে ডিফারেন্স। আমি আপনাদের কিন্তু একই সাথে দুইটা হেল্প করতেছি। আপনি কিন্তু প্রচলিতভাবে পড়লে খালি হচ্ছে কি পড়বেন, ওকে আমি দান করতেছি, তাহলে এটা আমার জন্য সম্প্রদান কারক হয়ে যাবে। বাট দান সব সময় সম্প্রদান না। আর যখন প্রশ্ন আপনার একটু মডারেট লেভেল হয়, তখন কিন্তু এই ব্যতিক্রমগুলো আপনাকে দিয়ে বিভ্রান্ত করে ফেলবে। আর যখন আপনি এই ব্যতিক্রমগুলা পারবেন, তো আপনি তো সহজগুলো আসলে পারবেনই, কোনো সমস্যা নেই। বাট যখন ব্যতিক্রমগুলো পারবেন, ধরেন এই প্রশ্নগুলো 80% স্টুডেন্ট ভুল করবে, একটা ভুল করা মানে সে আপনার থেকে 1.25 নাম্বার পিছায় যাওয়া। কোনো কিছুর নিচে অবশ্যই দাগ দেওয়া হয়, হ্যাঁ কোনো কিছুর নিচে কারকের নিয়মই হচ্ছে আপনাকে নিচে অবশ্যই দাগ দিতে হবে। কিন্তু আপনি কিছু কিছু পরীক্ষায় গিয়ে দেখবেন কিছু অশিক্ষিত টাইপরা টাইপ করে, যারা ভুল করে দাগ দেয় না, কিন্তু মেইন নিয়ম হচ্ছে দাগ দেওয়া। সাধারণত সচরাচর প্রশ্নে দাগ দেওয়া থাকে, সমস্যা নেই, দাগ দেওয়া থাকে। আর দাগ দেওয়া না থাকলেও আপনি দেখবেন যে ওইটা আপনার বিগত সালের হয়তো কোনো রিপিট প্রশ্ন দিছে, দেখে আপনি বুঝবেন যে এটা কোন কারক হওয়ার কথা, সেটা দিবেন। বাট সাধারণত প্রশ্নে আপনার দাগ দেওয়া থাকে। আপনাদের যে চারটা কারক পড়াইছি, আপনাদের যে চারটা কারক পড়াইছি, আমি চাইলে শুধু সাধারণ নিয়ম বলে স্টপ করতে পারতাম, প্রত্যেকটার ভিতরের যে কথাগুলো সেগুলো বলার চেষ্টা করছি, এবং এর সাথে আলাদা ব্যতিক্রমগুলোও বলছি। এই পর্যন্ত আপনারা কারা কারা সবকিছু বুঝতে পারছেন তারা আমাকে একটু জানাবেন, তাহলে এরপরে আমাদের পরবর্তী যে দুইটা কারক আছে শেষের দিকে, এই দুইটা কারক সম্পর্কে আমরা কথা বলবো। একটা হচ্ছে আমার উপাদান কারক, আর একটা হচ্ছে অধিকরণ কারক। এই দুইটা নিয়েও ঝামেলা হয়, এই কারণে দুইটাকে আমি শিটে একসাথে নিয়ে আসছি, যাতে আপনারা একসাথে পড়ে মনে রাখতে পারেন।
আমি চেষ্টা করতেছি যে কারক জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আপনি যেখানেই যান না কেন, বাংলাদেশে আমি তো ব্যাংক তো অবশ্যই। আপনি শুধু আপনার কপালে যে ব্যাংকই লেখা আছে জিনিসটা এরকম না। যদিও আমাদের ব্যাংকের ব্যাচ, বাট যেটা আপনার ব্যাংকে লাগবে সেটা তো আমরা করবোই। পাশাপাশি যেহেতু ৫ মাসের মতো বা ৪ মাসের মতো আমরা সময় পাবো, আমরা চেষ্টা করব যে আমাদের যাতে একটা সলিড প্রিপারেশন হয়। হ্যাঁ, সলিড প্রিপারেশন হয়। আমার এখানে নেটওয়ার্ক সমস্যা না ভাই। আপনার ওখানে হইতে পারে। আমার এখানে ওয়াইফাই কানেকশন আছে। নেটওয়ার্ক সমস্যা হওয়ার কথা না। ওকে, যদি বুঝে থাকেন কালকে আপনাদের হচ্ছে, হ্যাঁ, ৪ টা ক্লিয়ার হয়। যদি ৪ টা ক্লিয়ার হয় ইনশাআল্লাহ বাকি ২ টাও ক্লিয়ার হবে। কোনো সমস্যা নাই। বাকি ২ টা আপনাদের ক্লিয়ার হবে। ৬ টাই তো কারক, তাই না? ৬ টা ক্লিয়ার হলে আপনি কিন্তু মাথা থেকে আপনার একটা বোঝা কমে যাবে। আপনি চেষ্টা করবেন যে আপনার প্রত্যেকটা ক্লাসে যাতে একটা, একটা করে জিনিস ক্লিয়ার হয়। এটা আরকি। ওকে, তো এই জায়গাতে একটু ২ মিনিট একটু এক্সট্রা কথা বলে থাকি। যেহেতু আমি আপনাদের ফার্স্টে বলছিলাম যে স্টুডেন্ট কম নিবো, পরে বেশি নিয়েই ফেলছি। তো এটাতে কারো কোনো ক্ষতি নাই, তাই না? যে মানে ওই যে সিটে এসে আমার চাপাচাপি করে বসতে হচ্ছে, জিনিসটা এরকম না। তো আমি আরেকটা জিনিস ভাবছি যে আমাদের যে জিরো টিকে রুল দিয়ে আরেকটা যে ব্যাচ আছে আর কি, সাপোর্ট গ্রুপ আপনারা চাচ্ছিলেন, তো ওই গ্রুপ লিঙ্কটাতে অনেকেই মনে হয় যুক্ত আছেন, তারপর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। ওইটাতে আপনারা চাইলে কিন্তু পড়তে গিয়ে এইটা শুধু না, ক্লাস করতেছেন এইটাই শুধু না, এর বাইরে পড়াশোনা রিলেটেড আপনি চাইলে ব্যক্তিগত যে কোনো বিষয় ওইখানে শেয়ার করতে পারেন। যেটা আপনার জানার আছে সেটা আপনি প্রশ্ন করতে পারেন। আবার আপনি নিজে থেকে ওখানে অন্যদের মতামত জানার জন্য পোস্ট করতে পারেন। আমি সেই অপশন আপনাদের দিব। গ্রুপ লিঙ্ক আমি ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। যে ওইটা আপনাদের আলোচনার গ্রুপ থাকবে ফেসবুকে। আপনি হয়তো এই ২ টা পড়তে গেছেন, গিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা তো অনেক ইন্টারেস্টিং, আমি ভুলে যাইতে পারি, অনেক কনফিউশন। আমি যেটা করতাম যে এই টাইপের প্রশ্ন আপনি যখন ওইখানে একটা পোস্ট করলেন যে এটার সঠিক উত্তর কি হচ্ছে, তো ওইটা যখন পোস্ট করবেন কেউ কমেন্টস করলে ২-৪ বার আপনার দেখবেন নোটিফিকেশন আসবে। আপনি আবার গিয়ে দেখবেন। ওইটার আপনি কখনো সারা জীবনেও ভুলবেন না। এরকম। অথবা কোনো কিছু আপনি বুঝতে পারতেছেন না, ওইখানে আপনারা পোস্ট করবেন। আমি চেষ্টা করব দেখার, আপনারা চেষ্টা করবেন দেখার। কোনো একটা প্রবলেম পাইলে আপনিও চেষ্টা করবেন সলভ করার। তাহলে দেখবেন যে আপনার ওই জিনিসটা ভুল হবে না। ২ টা জিনিস আমাদের কখনো ভুল হয় না। একটা হচ্ছে যখন আপনি কোনো কিছু প্রশ্ন করে জানেন, এটা জীবনেও ভুলবেন না। পরীক্ষার হলে দেখতেই পারবেন। আবার যদি কাউকে আপনি সলভ করে দেন, তাহলে ওই জিনিসটা আপনি জীবনেও ভুলবেন না। এটা আরকি, এই ২ টা জিনিস ইম্পোর্টেন্ট। আর আরেকটা কথা যেটা বলতেছিলাম যে যেহেতু কালকে থেকে আমাদের ২ দিন বন্ধ আছে, তো আপনাদের সবারই পরিচিত, আমি হয়তো যতজন স্টুডেন্টকে বলতে পারবো যে আমি হয়তো আপনাকে পড়াবো ভালো, আপনার একটা গোছানো প্রস্তুতি দিব। আপনারা আমাকে বিশ্বাস করছেন। বিনা কনফিউশনে আমার কাছে ভর্তি হইছেন। এটার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। কারণ হচ্ছে এরকম না যে আমি আপনাদের দিনের পর দিন ফ্রি ক্লাস নিচ্ছি, এটা সেটা করছি, এরকম কিছু না। আপনারা আপনাদের কনফিডেন্সের জায়গা থেকে আসছেন। আপনারা নিজে এটা ক্লাস করলে বুঝতে পারবেন যে আপনি কোন জিনিস হয়তো আপনারা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় কোচিংও করছেন। এটা একটা ইস্যু। তো আপনাদের যদি মনে হয় যে এখানে আপনি ৪ মাস থাকলে বা ৫ মাস থাকলে আপনার একটা গোছানো প্রস্তুতি হবে, তাহলে আপনার হয়তো আপনাদের সবারই আর কি, মোটামুটি সবার দেখবেন যে আপনার হচ্ছে যারা ম্যারিড না, ম্যারিডের হিসাব তো আলাদা। দেখবেন যে সবারই হয়তো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, অথবা আপনার রুমমেট আছে, তাই না? অথবা আপনার ধরেন কি আছে, একটা বেস্ট ফ্রেন্ড আছে। আপনি তো সবার ভালো চান এরকম না। অথবা আপনার একটা বেস্ট ফ্রেন্ড আছে। অথবা আপনার এমন কোনো ফ্রেন্ড আছে, আপনি জানেন যে যে পড়াশোনা করতে চায় সঠিক ট্র্যাকে নাই বা সঠিক উপায়ে সে পড়তেছে না, বা এলোমেলো পড়াশোনা হচ্ছে। সে আপনার সিনিয়রও হইতে পারে বা জুনিয়রও হইতে পারে। এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্টই বলতে পারেন। সলিড কথায় আরকি রিকোয়েস্ট। কাউকে রিকোয়েস্ট করার কোনো অন্যায় না। তো আপনাদের যদি এরকম কেউ থেকে থাকে আরকি, যেকোনো ক্যাটেগরি ABCD ইত্যাদি, ইত্যাদি ক্যাটেগরি, তাদেরকে আপনারা সাজেস্ট করতে পারেন যে আমি এখানে পড়াশোনা শুরু করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি ৪ মাস বা ৫ মাস যদি এখানে পড়ি তাহলে আমার জন্য ভালো হবে। আপনার পরিচিত আরেকজনও যদি এখানে পড়ে তাহলে দেখবেন যে ২ জন মিলে একটা গোছায় প্রস্তুতি নিতে পারতেছেন। যে ওকে ফাইন, আজকে ভাই কিন্তু কারক পড়াইছে, চল ২ জন মিলে পড়ি। তাহলে কারক শেষ করলাম লাইব্রেরিতে গেলেন বা ২ জন ২ জায়গাতে পড়লেন, কথাবার্তা হইলো। ২ জন একটা ট্র্যাকে থাকলেন যে আমাদের টার্গেট থাকবে এটাই পড়া, আমি ওর চাইতে বেশি নাম্বার তুলবো, বাবা আমার চাইতে বেশি নাম্বার তুলবে। এইভাবে কিন্তু আপনার পড়াশোনাটা সুন্দর গোছানো হবে। তো আপনাদের যদি এরকম কোনো ফ্রেন্ড থেকে থাকে, আ হ্যাঁ, এইটা ভাই আমি তো বলেই দিছি যে আমি যেগুলা অধ্যায় পড়াবো, আপনার পড়ার টেকনিক এইটাই। যে আপনি যেটা পড়তেছেন আমার সামনের সব ক্লাসে একদিন পর, পর গ্যাপ থাকবে। ঈদের পরে দেখবেন যে আমার অফিস শুরু হলে, ধরেন কারক পড়াইছি, কালকে ক্লাস নাই, পরের দিন ক্লাস আছে। আপনার কাজ হচ্ছে আজকে রাতেও কারক পড়া, কালকে সারাদিনও কারক পড়া। অর্থাৎ যা পড়াইছে এই শীটের সাথে আপনি বিগত প্রশ্ন পড়বেন। এরপরে যদি বাংলাদেশে যে কোনো প্রশ্ন পরীক্ষা দিয়ে আপনি যদি ফেল করেন আমাকে ফোন দিবেন, সমস্যা নাই। বাট আপনি দেখবেন কোনো পরীক্ষায় ফেল করবেন না। যেটা আজকে পড়ছেন সেটাই বিগত প্রশ্ন পড়বেন। এইভাবে আপনি জাস্ট ৪ মাস পড়েন, আপনার প্রস্তুতি অনেক মানে বেস্ট লেভেলের একটা প্রস্তুতি হয়ে যাবে। এটার সাথে ধরেন ওই যে যেদিন পরীক্ষা আছে সেটাতে আমি আগেই নোটিশ দিয়ে দেবো। আপনি সেভাবে পড়ে ওই পরীক্ষাটাই অ্যাটেন্ড করবেন। তাহলে আপনার রিভাইজও হয়ে গেল। আর যেটা বলতেছিলাম যে আপনাদের যদি কোনো ফ্রেন্ড বা এরকম থাকে, তাহলে আপনারা সাজেস্ট করে ভর্তি করতে পারেন।
সাজেস্ট করে ভর্তি করতে পারেন। অধ্যায় ভিত্তিক আপনাদের যদি বই থাকে, যে কোনো বই থাকলে সেই বই থেকেই পড়বেন। আর যাদের কোনো বই নাই তাদেরকে আমি বলছি ফেনম নামে একটা প্রশ্ন ব্যাংক আছে, ওইটাতে বিগত সব জবের টপিকস ভিত্তিক প্রশ্নগুলা দেওয়া আছে, এটা আপনি দেখতে পারেন। আর যদি আপনার কাছে বাংলার কোনো বই থাকে সেটা তো কারো অধ্যায় আছে, ওই সাথে যেটা আছে সেটা আপনি পড়বেন, কোনো সমস্যা নাই। ওকে, সুমন মিয়া ভাই, আপনি একটা বলছেন 2 ফ্রেন্ড এবং রুমমেট সবাই কিন্তু আপনারা আছেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আর কি, যে আপনাদের নিয়ে ইন ফিউচার যাতে আমি বলতে পারি এইটা, যে আমার ব্যাচে পড়ছে এরকম না, মানে আমার সাথে পড়াশোনা করছে এরকম 2 জন যারা একই রুমে থাকছে, তার হয়তো কি হয়েছে, কোনো না কোনো একটা ব্যাংকে কি হয়ে গেছে বলেন তো, সিনিয়র অফিসার হয়ে গেছে। তো এই তৌফিক আপনাদের আসুক বা আপনাদের একটা গোছানো প্রস্তুতি হোক, এই চেষ্টা আমার মধ্যে থাকবে। এবং চেষ্টা শুধু করলে হবে না, এটার জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে। যখন আপনি দেখবেন আমাদের একটা জিনিস থাকে না, যে আমরা স্বাভাবিকভাবে কিন্তু কি হই, আমার আশেপাশের মানুষ যেটা করতেছে সেটা দেখে কিন্তু কি হই, আমরা হচ্ছে আগ্রহী হই। যেমন হচ্ছে ধরেন আপনি একটা ভার্সিটিতে চান্স পাইছেন, দেখবেন যে আপনার জুনিয়র যদি কোনো ভাই থাকে, সেও কিন্তু ভালো কিছু করবে, কারণ সে আপনাকে দেখে দেখে বড় হচ্ছে যে আমার ভাই এটা করছে। তো যখন আপনি ভালো কিছু করবেন, আপনার পরিবারের বা আপনার আশেপাশের মানুষজনও ভালো করবে। তো এরকম থাকলে আপনারা সাজেস্ট করতে পারেন। ওকে, আমি যে বইয়ের কথা বলছিলাম এটা ফেনম সাবজেক্ট ভিত্তিক, আমার কোনো বই নাই, আমি কারো কোনো টাকা পয়সা নিয়ে বই সাজেস্ট করি না। এটাতে আপনার সুবিধা কি, যে বিগত প্রশ্নগুলো আপনি অধ্যায় ভিত্তিক সব সাবজেক্ট একটা বই পাবেন। ওকে, এরপর আমরা আসবো, দেখেন আমাদের পড়ায় উপাদান কারক বা অধিকরণ কারক, এরকম যদি আপনাদের ফ্রেন্ড থাকে, যেটা বলছে আপনারা ভর্তি করতে পারেন, ঈদের মাঝখানে 2-3 দিন বন্ধ আছে, আর যে 2-একটা ক্লাস হয়েছে এগুলো তো রেকর্ডে আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের দেখেন এখন পড়ার বিষয় হচ্ছে অপাদান এবং অধিকরণ, এই দুইটা আমাদের একটু ভেজাল হইতে পারে। এটা 2 স্টেপে আমরা পড়বো। ফার্স্ট স্টেপে আমরা দেখবো যে কিরকম হইতে পারে। কোনো কিছু যদি কমে যাওয়া বুঝায়, কি বুঝায় বলেন তো, হ্রাস পাওয়া যদি বুঝায়, মানে এইটার বিপরীত হচ্ছে এইটা। যদি কোনো কিছু কমে যাওয়া বুঝায়, অথবা কোনো একটা জিনিস যদি কি হয়, চলমান হয়, কি হয় বলেন তো, চলমান স্থান হইতে পারে অথবা চলমান সময় হইতে পারে, যেগুলো ভেজাল আছে সেগুলো আমরা আগে দেখবো। যে আপনার কমে যাওয়া বুঝাইলে উপাদান কারক, কোনো কিছু রানিং স্থান বুঝাইলে সেটা আপনার জন্য চলমান, রানিং সময় যদি বুঝায় সেটা আপনার জন্য চলমান। আর যদি কোনো কিছু বেড়ে যাওয়া বুঝায় আর কনস্ট্যান্ট বা স্থির স্থান বা স্থায়ী সময় বুঝায়, তাহলে সেটা আপনার জন্য কি হয়ে যাবে বলেন তো, সেটা হয়ে যাবে অধিকরণ কারক। এবং এর সাথে আরো স্পেসিফিক যেভাবে আমরা করে থাকি সেটা হচ্ছে যে প্রশ্ন করব কি হতে, কোথা হতে, কিসের হতে, প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই তাহলে সেটা আমার জন্য হয়ে যাবে উপাদান কারক। আর যদি আমরা প্রশ্ন করে অ্যান্সার পাই, যে দেখেন কখন, কোথায় বা কিসে দ্বারা প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই, তাহলে সেটা আমার জন্য হয়ে যাবে হচ্ছে অধিকরণ কারক। আমি আবারও বলতেছি, কি হতে, কোথা হতে বা কিসের হতে যদি বুঝাই, তাহলে সেটা আমার জন্য উপাদান কারক। কখন, কোথায়, কিসে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই ভার্বকে, তাহলে সেটা আমার জন্য হয়ে যাবে অধিকরণ কারক। আর হ্রাস বুঝালে, চলমান বুঝালে সেটা আমার উপাদান। আর যদি আমার বৃদ্ধি বুঝাই বা স্থির বুঝাই, তাহলে সেটা আমার জন্য কি বলেন তো, অধিকরণ। আর এর সাথে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি কোনো কিছু বিষয়, স্থান, কাল বা পাত্র বুঝাই, সেটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো, অধিকরণ কারক হবে। এই দুইটা কারকের নিচে আরো বিস্তারিত দেওয়া আছে, বাট এটা আপনার বেসিক কথাবার্তা আছে যেটা দ্বারা আপনি করতে পারবেন। তাহলে আমরা একটু উদাহরণ আসবো, দেখেন প্রশ্নটা কিভাবে হয়। দেখেন, আমি কিন্তু সবসময় মানে আপনাকে চেষ্টা করি যে সহজ উদাহরণের চাইতে যেগুলো একটু আপনি বুঝতে পারবেন, সহজ তো পারবেনই, এটাও যাতে পারেন। প্রশ্ন আসছে দেখেন 1 নাম্বার এবং 2 নাম্বার। ফার্স্ট প্রশ্ন বলছে শনিবার স্কুল বন্ধ, শনিবারের নিচে দাগ। দ্বিতীয় প্রশ্ন বলছে, দেখেন যে শনিবার স্কুল কি বলেন তো, খোলা, শনিবার স্কুল হচ্ছে, পরেরটাতে আমার বলছে কি, খোলা। আর একটা বলছে আমার শনিবার স্কুল খোলা। এখন কোনটার ক্ষেত্রে কোন কারক হবে এটা আমার বুঝতে হবে, কোনটার ক্ষেত্রে কোন কারক হবে। আমরা পড়ে আসছি, দেখেন এখানে যদি রাখি তাহলে ভালো হয়। এই শনিবারের নিচে এবং এই শনিবারের নিচে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। একটু দেখেন, আমরা বলছি শনিবার স্কুল বন্ধ, আমরা বলছি যদি কোনো বিষয়, স্থান বা কাল বা পাত্র বুঝায় এবং সেটা যদি চলমান হয়, তাহলে সেটা আমার জন্য, চলমান হলে সেটা আমার জন্য কি বলেন তো, উপাদান। আর যদি স্থির হয় তাহলে সেটা আমার জন্য কি বলেন তো, অধিকরণ। তাহলে যখন কোনো কিছু বন্ধ আছে তার মানে কি বলেন তো, স্থির আছে, বন্ধ মানে আমার জন্য স্থির আছে। তাহলে এই ক্ষেত্রে এই শনিবার আমার জন্য হয়ে যাবে হচ্ছে অধিকরণ কারক। বাট যখন আপনি শনিবার স্কুল খোলা বলছে, তার মানে কি এটা আপনার জন্য কি আছে, রানিং আছে। যখন রানিং আছে তখন তাকে আমরা কি বলবো বলেন তো, তখন তাকে আমরা বলবো হচ্ছে উপাদান কারক।
যখন বন্ধু আসে তখন তাকে আমরা কি বলবো বলেন তো? সেটাকে আমরা বলবো হচ্ছে অধিকরণ কারক। এই কারণে আমি আপনাদের বলছি এলিমেন্ট 7 ইন মানে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ব্যাংকের জন্য প্রশ্ন ব্যাংক কেনার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, প্রশ্ন ব্যাংক কিনতে হবে এরকম কোনো কারণ নাই। কারণ ব্যাংকের প্রশ্ন ব্যাংক থেকে বাংলা বলেন বা এগুলো আসলে তেমন রিপিট আসে না। শুধু ম্যাথ কিছু রিপিট আসতে পারে। তাও নিয়ম থেকে যে ওই নিয়মের ম্যাথ আপনাকে আমিও যেই ম্যাথ করাবো ওইটাই যে হুবহু আসবে এরকম না। নিয়ম থেকে আসবে, কিছু সময় চেঞ্জ হয়ে আসবে। আপনি মাথায় রাখবেন যে আপনার প্রশ্নটা হবে এরকম যে 20টা ম্যাথ আসলে আপনি 12, 13, 14টা পারলে এটা আপনার জন্য অনেক ভালো নাম্বার। 12 থেকে 14 পাইলে আপনার জন্য এনাফ, এর বেশি পাইতে হবে না। এটাই আর কি। আর যদি আপনার অন্যগুলোতে আপনি মার্কস বাড়ায় তুলবেন। কারণ প্রশ্নটা এরকম হয়, আমার প্রশ্নগুলো এরকম হবে যে আপনাকে যখন এক্সামে আমি দিব কিছু প্রশ্ন দেখবেন যে আপনি নতুন ক্লাসে পড়েন নাই বাট সেগুলাও আসছে। এইভাবে আপনার প্রশ্ন মেইন পরীক্ষাতেও হবে, এই জন্য সেভাবে সেট করা হবে। বাট যেগুলো আপনার আসার মতো ওইগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আমি দিব এবং পরবর্তীতে ওইগুলার সমাধান পিডিএফ আপনাদের দিব, যে এই ম্যাথগুলো আপনার জন্য আলাদা ছিল, সেক্ষেত্রে আপনি কিছু নিয়ম শিখে ফেললেন। এটা আর কি। তাহলে আমি বলছি দেখেন যে যদি বন্ধ মানে আমার জানি স্থির, স্থির হইলে সেটা আমার জন্য অধিকরণ। আর যখন রানিং সেটা আমার জন্য কি বলেন তো, সেটা আমার জন্য উপাদান। আমি আশা করি এই উপাদান আর অধিকরণের জিনিসটা আপনারা বুঝতে পারছেন। একই রকম আর একটা উদাহরণ আছে দেখেন, নিচে বলছে কমলাপুর ট্রেন আছে, কমলাপুর স্টেশনে ট্রেন আছে মানে এটা আপনার জন্য কি আছে, স্থির আছে। তাহলে তখন এটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো, অধিকরণ হয়ে যাবে। বাট যখন কমলাপুর হতে ট্রেন ছাড়লো অর্থাৎ এটা তখন কি হয়ে গেছে, রানিং হয়ে গেছে, তখন আমার জন্য কি হয়ে যাবে বলেন তো, উপাদান কারক হয়ে যাবে। অর্থাৎ স্থির থাকলে অধিকরণ, আর যদি রানিং হয়ে যায় একই জিনিস তখন হয়ে যাবে আমার জন্য উপাদান। ওকে, এরপরের উদাহরণ দেখেন, তিলে তেল হয় আর তিলে তেল আসে। এটা নিয়ে আপনাদের ঝামেলা হইতে পারে যে তিলে তেল হয় এবং কি বলেন তো তিলে তেল আসে। এগুলো পরীক্ষা আসে যে মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি আসে, তাই না? এরকম প্রশ্ন আসে। তো তিলে তেল হয় এইটা আমার কি কারক হয়ে যাবে বলেন দেখি? তিলে তৈল হয় এবং তিলে তৈল আসে। দেখেন দুইটা প্রশ্ন, আপনার কনফিউশন হইতে পারে যেটা আর কি। ধরেন একটা জায়গাতে তেল আসে, আপনাকে বলছে তিলের মধ্যে তেল আসে, আর একটা বলছে হয়। তো এই জায়গাতে আপনার ভুল হইতে পারে। দেখেন আপনাকে আমরা বলে আসছিলাম যদি কি হয় বলেন তো, কোনো কিছু যদি বৃদ্ধি হয়, বৃদ্ধি হইলে আপনার সেটা কি হবে বলেন তো, সেটা আপনার জন্য হয়ে যাবে হচ্ছে অধিকরণ। আপনাকে আমরা বলে আসছি অধিকরণ, একসাথে তো দুইটা দেখানো যাচ্ছে না। অধিকরণে আমরা বলছিলাম কি, অধিকরণ মানেই হচ্ছে আপনার কি বলেন তো, অধিকারী। উপাদান মানে হচ্ছে কাউকে দান করার পরে কি হয়ে গেছে, কোনো কিছু দান করার পরে হ্রাস হয়ে গেছে, উপাদানে আপনার কি হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে। কিছু জিনিস আছে আপনার দেখতে একই রকম, সেইগুলাতে এটা আপনার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আপনাকে বলছে তিলে তৈল আছে, অর্থাৎ এটা এখনো কাউকে সে কি করে নাই, দান করে নাই, যতটুকু থাকার কথা ততটুকুই আছে। এই কারণে এটা আপনার কি হয়ে যাবে বলেন তো, এই কারণে আপনার এই তিলেটা আপনার কি হয়ে যাবে, এই তিলেটা আপনার জন্য হয়ে যাবে হচ্ছে অধিকরণ কারক। আর তিলে তৈল হয় বা তেল হয়, তৈল দেয়া থাকতে পারে, তিলে তৈল হয়। যখন দেখবেন যে তিল থেকে তৈল হইছে, আপনার তিলের পরিমাণ কতটুকু বলেন তো? ধরেন আপনার তিল বলতে সরিষায় আপনি মনে করেন, সরিষার মতোই তিল, তাই না? যখন দেখবেন যে আপনি 1 কেজি তিল দিছেন, যখন এটা তেল হয়ে গেছে, এটা হয়ে গেছে তখন 200 গ্রাম। কত গ্রাম বলেন তো? 200 গ্রাম। এই যে হ্রাস পাইছে তেল হওয়ার পরে, তখন কিন্তু কি হয়ে গেছে, কমে গেছে। তখন এটা আপনার জন্য কি হয়ে যাচ্ছে বলেন তো, উপাদান কারক। অর্থাৎ যখন আছে বুঝাবে আমার জন্য, আছে বলতে যা থাকার সেটাই আছে, কোনো কিছু এখনো হ্রাস পায় নাই এবং এটা বেশি হচ্ছে। এই কারণে তিলে তৈল আছে হচ্ছে আপনার জন্য অধিকরণ কারক। আর যখন তিলে তৈল হয়, যখন হয়ে গেছে বা হবে, তখন সেটা আপনার জন্য কি হয়ে যাবে বলেন তো, উপাদান কারক। একইভাবে মেঘে বৃষ্টি হয় এবং মেঘে বৃষ্টি আসে, বৃষ্টি হয় এইটা হচ্ছে অধিকরণ কারক, আর বৃষ্টি আসে হচ্ছে আপনার কি বলেন তো, সরি, বৃষ্টি হয় হচ্ছে আপনার জন্য উপাদান কারক, বৃষ্টি হয় হচ্ছে উপাদান। আর মেঘে বৃষ্টি আসে এটা হচ্ছে আপনার জন্য অধিকরণ। অর্থাৎ বৃষ্টিটা এখনো আছে, কোনো কিছু হয় নাই, অর্থাৎ পরিমাণটা যদি বেশি বোঝায় সেটা আপনার জন্য অধিকরণ কারক হবে।
ওকে, টাকায় টাকা নেই, এটা তো বলে আসছি, টাকায় টাকা নেই, এটা আপনার হচ্ছে আনার কাজটা কে আনে দ্বারা প্রশ্ন করে আপনি ওখানে উত্তর পাচ্ছেন, এটা এই কারণে ওটা আপনার পূরণ কারক। টাকায় টাকা আনে, আপনি হয়তো ক্লাসে পরে যুক্ত হয়েছেন, এই কারণে এটা জানেন না। টাকায় টাকা আনে এটা আমি আগেই বলে আসছি। ওকে, এইভাবে তাহলে আমরা দেখবো। এরপরে দেখেন নিচে আমাদের মেইন আরো সহজ করে দেওয়া আছে এই দুইটা কারক সম্পর্কে। ফার্স্টে আমাদের দেখেন উপাদান, এবং এইগুলো আমি একবারে সুন্দর উদাহরণ আপনাদের দিছি। আর যে উপাদান কারকটা আপনার জন্য কিভাবে হচ্ছে বলেন তো। উপাদান কারকটা হচ্ছে আপনার দেখেন যে কোনো কিছু হইতে গৃহীত যদি বুঝায়, জাত, বিচ্যুত, আরম্ভ, ভীত, উৎপন্ন, দূরীভূত, রক্ষিত ইত্যাদি যদি বুঝায়, তাহলে সেগুলাকে আপনি কি বলবেন? উপাদান কারক বলবেন। আর মেইন কথা বলছি যে কি হতে, কোথা হতে, কিসের হতে যদি বুঝায়, তাহলে আপনি বুঝতে পারবেন ভাবকে প্রশ্ন করে কি হতে, কোথা হতে, কিসের হতে বুঝাইলে সেটা আপনার জন্য উপাদান কারক। এটা যেমন দেখেন প্রত্যেকটার আমি নিচে আবার উদাহরণ দিচ্ছি যে গৃহীত, জাত, বিচ্যুত বলতে কি বোঝায়। যেমন গৃহীত দিয়ে একটা উদাহরণ দিচ্ছি যে মেঘ হতে বৃষ্টি হয়। আপনি প্রশ্ন করবেন যে কি হতে বৃষ্টি হয়? মেঘ হতে বৃষ্টি হয়, মেঘের নিচে ধরেন দাগ দিয়ে আছে, আপনি প্রশ্ন করছেন কি হতে বৃষ্টি হয়? মেঘ হতে বৃষ্টি হয়। তাহলে কি হতে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছেন, এই কারণে এটা আপনার জন্য কি হয়ে যাবে বলুন তো? উপাদান কারক হয়। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানে কি হয় বলেন তো? সেখান থেকে রাত হয়। যে ভয় বা ভীত থাকবে সেটা আপনার জন্য কি হয়ে যাবে? উপাদান কারক হবে। যে কিসের ভয় হয়, কিসের ভয় বলেন তো? কিসের ভয়? বাঘের ভয়। এই যে আপনি উত্তর করে অ্যান্সার পাবেন যে জমি হতে ধান উৎপন্ন হয়, কোথা হতে ধান উৎপন্ন হয়, খেজুর রসে গুড় হয়, কি হতে গুড় হয়, তাই না? কি হতে বা কোথা হতে গুড় হয়। অর্থাৎ কি হতে, কোথা হতে এবং কিসের হতে প্রশ্ন করে যদি অ্যান্সার পান, এবং সেটা যদি আপনার জাত, গৃহীত, জাত, বিচ্যুত, আরম্ভ বা ভয় বুঝায়, তাহলে সেটা আপনার জন্য কি হয়ে যাবে বলেন তো? উপাদান কারক হয়ে যাবে। সেটা আপনার জন্য কি হয়ে যাবে? উপাদান কারক হয়ে যাবে। ওকে, এরপরে আমরা নিচেরটাতে আসবো। দেখেন যে আমাদের লাস্ট যেই কারক, যদি আমরা উপরে বলে আসছি ওইটা নিয়ে আর একটু বলবো যে অধিকরণ কারক। তো উপাদান আর অধিকরণ মনে রাখার একবারেও সহজ লাস্ট যেই কথা, সেটা হচ্ছে যে অধিকরণটা আপনার মেইনলি কি বুঝায় বলেন তো? স্থান, কাল বা সময় বুঝায়। কি বুঝায়? স্থান, কাল, সময় বা বিষয় যদি বুঝায়, তাহলে সেটা আপনার অধিকরণ হয়ে যায়। তিনটা জিনিস মাথায় রাখবেন। স্থান বুঝাইলে, তারপরে কাল বা সময়, কাল বলতে কিন্তু সময় বোঝায় যে কোন কালে ঘটছে, সময় অথবা বিষয়, যে কোনো একটা বিষয়, সাবজেক্ট আর কি। যেমন সে অঙ্কে কাঁচা, এরকম সাবজেক্ট বুঝালে সেটা আপনার জন্য অধিকরণ কারক হয়ে যায়। সেটা কি হয়ে যায় বলেন তো? অধিকরণ কারক হয়ে যায়। যে নিচে এটা উদাহরণ দিচ্ছি দেখেন, যদি আপনার কাল বুঝায়, কাল মানে সময়, কখন বলেন তো? সূর্য ডুবে বিকালে, এটা একটা কি? সময়। তাহলে এটা আপনার জন্য কি কারক হয়ে যাবে? অধিকরণ কারক হয়ে যাবে। সকালে উঠিয়ে আমি মনে মনে পড়ি, এই যে সকালে, এটা একটা কি বলেন তো? সময় বোঝাচ্ছে, এই কারণে এটাকে আপনি কি বলবেন? অধিকরণ কারক বলবেন। এরপরে যদি স্থান বুঝায়, আধার বা স্থান, দেখেন যে আকাশে তারার মেলা, এই যে স্থান বুঝাচ্ছে। তারপর বাগানে ফুল ফুটেছে, কি বুঝাচ্ছে বলেন তো? ফুল বুঝাচ্ছে, যে স্থান বুঝাচ্ছে, তাহলে সেটা আপনার জন্য কি হয়ে যাবে? অধিকরণ কারক হয়ে যাবে। এছাড়া আমি অধিকরণ কারকের ক্ষেত্রে আমি বলছিলাম, এরপরে আর একটা দেখেন, ফার্স্ট আমাদের কথা হচ্ছে বিষয়। যদি সাবজেক্ট বোঝায়, ছেলেটি কি বলেন তো? অঙ্কে কাঁচা, তাহলে এটা আপনার জন্য কি হয়ে যাবে? অধিকরণ কারক হয়ে যাবে। তাহলে প্রশ্ন যদি আপনি দেখেন স্থান, কাল বা সময় থাকে, তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে? অধিকরণ কারক হয়ে যাবে। সেটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো? অধিকরণ কারক হয়ে যাবে। এখন অধিকরণ কারকের আবার নিচে দু একটা উদাহরণ থেকে দু একটা প্রশ্ন আমাদের আসতে পারে। আর সেটা হচ্ছে কালাধিকরণ বলতে সময় বুঝাবে, ভাবাধিকরণ বলতে কি বলেন তো? ভাবাধিকরণটা আসে না পরীক্ষায়, সমস্যা নাই, বাট আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। দেখেন আধারাধিকরণ আর কি, আধারাধিকরণ কারককে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবজেক্ট, এটা নিয়ে আমাদের বলার দরকার নাই যে বৈষয়িক বা সাবজেক্ট। এখন এই দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, আমি একটু বোর্ড ছোট করে আপনাদের দেখাই। একটা হচ্ছে দেখেন পরীক্ষায় আসে যে ঐক্যদেশিক আধারাধিকরণ, আর একটা হচ্ছে অভিব্যাপক আধারাধিকরণ। একটা হচ্ছে ঐক্যদেশিক, আর একটা হচ্ছে কি বলেন তো? অভিভাবক আধারাধিকরণ। তো এইটা হচ্ছে দেখেন যে যেইটার স্থানই বুঝাবে, কোনো সমস্যা নাই। আপনি পরীক্ষায় দেখবেন যে কোনটা ঐক্যদেশিক আধারাধিকরণ এইভাবে বলবে, বা কোনটা আপনার অভিভাবক আধারাধিকরণ। তো ধরেন কোনো একটা জিনিস কি হয়েছে বলেন তো? বিশাল স্থানের একটা অংশে আছে। কি হয়েছে? বিশাল স্থানের একটা অংশ জুড়ে যদি থাকে, বা কিছু কিছু স্পেসিফিক জায়গা জুড়ে যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ঐক্যদেশিক। এটা আবার একটু বুঝবেন। ধরেন একটা পুকুর, কি বলেন তো? এটা একটা পুকুর। এখন পুকুরে কি আছে বলেন তো? মাছ আছে, বলছে পুকুরে মাছ আছে। এই যে একটা মাছ, এই যে একটা মাছ, এই যে একটা মাছ, এই যে পুকুর, এই পুকুরের বিভিন্ন জায়গায় এটা ছিটাই আছে, কিন্তু এছাড়াও কি আছে বলেন তো? এই যে আপনার পানি আছে, এরপর আপনার কচ্ছপ থাকতে পারে,
এরপরে বিভিন্ন পোকামাকড় ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। অর্থাৎ বিশাল একটা স্থানের কোনো একটা অংশ জুড়ে যদি আপনার ক্রিয়া সম্পূর্ণ হয়, সেটাকে আপনি বলবেন হচ্ছে ঐকদেশিক আধারাদিকরণ। আর যদি সম্পূর্ণ জায়গা জুড়ে থাকে তাহলে সেটা আপনার কি হয়ে যায় বলেন তো, অভিভাবক আধারাদিকরণ। যেমন হচ্ছে পুকুরে কি আছে, পানি আছে, এই যে সব জায়গাতে পানি আছে, অর্থাৎ কোনো একটা জিনিস ওই স্থানের সব জায়গা জুড়ে যদি থাকে তাহলে সেটা হচ্ছে আপনার অভিভাবক আধারাদিকরণ। আর যদি শুধু স্পেসিফিক জায়গায় থাকে তাহলে সেটা আপনার হয়ে যাবে কি বলেন তো, ঐকদেশিক আধারাদিকরণ। তো এই হচ্ছে মূলত কারকের কথা। আপনারা লাস্টের দুইটা কারকে এসে একটু বিপদে পড়তে পারেন। এই জন্য ফার্স্টে আমি দিছি যে আমরা জাস্ট এই জিনিসটাই মনে রাখবো, তাহলে এই দুইটা কারকও পারবো। দেখেন যে উপাদান কারক আর অধিকরণ কারক, কোনো কিছু কমে যাওয়া বুঝাবে এবং চলমান স্থান বা চলমান সময় যদি বুঝায় তাহলে উপাদান কারক। আর যদি প্রশ্ন করি আমরা যে কি হতে, কোথা হতে, কিসের হতে এবং অ্যান্সার পাই, তাহলে সেটা আমার জন্য কি বলেন তো, উপাদান কারক। আর অধিকরণ কারক হচ্ছে বৃদ্ধি বুঝাবে এবং স্থির বুঝাবে, যে আমরা পড়ছিলাম একটু আগে ট্রেন টেন ইত্যাদি। আর মেনলি এটা বিষয়, কাল বা স্থান প্রত্যেকটাকে আপনার কি বুঝায়, স্থির বুঝায়। আর যদি কোথায়, কখন বা কিসে দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাবো, কি পড়বো বলেন তো, কোথায়, কখন বা কিসে দ্বারা প্রশ্ন করে আমরা অ্যান্সার পাবো। আর এইটাতে আমাদের কি হয়েছে, কোথা হতে, কি হতে, এগুলা থেকে প্রশ্ন করে অ্যান্সার পাবো। তো এই হচ্ছে কারকের কথা। এইটাই যে পুকুরে মাছ আছে ঐকদেশিক, তিলে তৈল আছে হচ্ছে আমার অভিব্যাপক। তো এই হচ্ছে 6টা কারকের কথা। একটানা ক্লাসে মনোযোগ ধরে রাখা কঠিন, যারা ধরে রাখতে পারছেন তারা বুঝছেন। আপনারা মেইনলি এই যে কি পয়েন্টগুলা যেটা আমাদের ছিল এইগুলা ধরে ধরে কারক নিয়ে পড়বেন, তাহলে আপনাদের আর সমস্যা হবে না। আপনারা এখন ক্লাস শেষ করছেন, ঠান্ডা মাথায় রিল্যাক্সে থেকে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাওয়ার আগে এই স্লাইডটা জাস্ট 5 মিনিট, বেশি সময় না, আমি আপনাদের বলতেছি স্লাইডটা জাস্ট 5 মিনিট দেখবেন। আপনি সারা জীবন আর কখনো কারক নিয়ে কোনো সমস্যায় ভুগবেন না, বা কারক থেকে প্রশ্ন আসলে আপনি সবগুলা পাবেন। আজকে ঘুমাইতে যাওয়ার আগে 5 মিনিট আপনি কি করবেন, এই শীটটা আর একবার দেখবেন। সম্বন্ধ কারক থেকে প্রশ্ন আসে না, সম্বন্ধ কারক পড়তে হবে না। র বা এর থাকলে সেটা আপনার জন্য কি বলেন তো, সম্বন্ধ কারক। আপনারা সাধারণত পড়ছেন কি বলেন তো, সম্বন্ধ কারক। ওকে, তাহলে সম্বন্ধ কারক একটু বলেই যায়। যে ধরেন বাক্যে ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আপনারা যেটা বলছেন যে সম্বন্ধ কারক নতুন বইয়ে দিছে, ফাঁকা কোথাও আছে কিনা। ওকে, আপনাদের কথা হচ্ছে সম্বন্ধ কারক, তাই না, সম্বন্ধ কারক। ওকে, এটা একটু স্ক্রিনশট নিন বা পরে নোট করবেন। সম্বন্ধ কারক জিনিসটা হচ্ছে, দেখেন যে বাক্যে ক্রিয়াপদের সাথে কি থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক থাকবে। আর এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে র বা এর থাকবে। শব্দের সাথে আপনার কি থাকবে বলেন তো, র বা এর থাকবে। আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকটাতে আমরা পড়ে আসছিলাম যে ক্রিয়াপদের সাথে কি আছে বলেন তো, সম্পর্ক আছে। বাট এইখানে ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্কই থাকবে না। যদি দেখেন ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে সেটা আপনার জন্য কি হবে বলেন তো, সম্বন্ধ কারক হবে। যেমন হচ্ছে পরীক্ষায় আসতে পারে যে রামেরা 5 ভাই, তাই না, অথবা রামের ভাই ঢাকা যাবে। যেমন দেখেন রামের ভাই ঢাকা যাবে, আমরা কিন্তু সম্বন্ধ কারকটা দেখতেছি। এই যে রামের নিচে দাগ দিছে, এটা চিনার আপনার সহজ উপায় হচ্ছে এই যে র বা এর থাকবে এবং অপশানে যদি সম্বন্ধ কারক থাকে তাহলে সেটা অ্যান্সার করে আসবেন। এটা হচ্ছে সহজ কথা। যদি কোনো প্রশ্ন আমাদের দেয় যার নিচে দাগ দিয়ে আছে এবং শেষে অপশানে সম্বন্ধ কারকটা এক্সট্রা করে দিছে এবং এর সাথে যদি র বা এর থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় তখন অ্যান্সারটা করে আসবেন হচ্ছে সম্বন্ধ কারক। এটা মনে রাখা আপনার জন্য সবচাইতে বেটার। বাট যখন দেখবেন যে হচ্ছে কি বলেন তো, যে যার সাথে কোনো সম্পর্ক নাই ক্রিয়াপদের, যেমন হচ্ছে এখানে ক্রিয়াপদটা কি বলেন তো, যাবে। এখন আপনাকে দাগ দিছে হচ্ছে রামের নিচে, কিন্তু এই যে কোথায় যাবে বলেন তো, ঢাকায় যাবে। কে যাবে, রাম যাবে কি, রাম কিন্তু যাচ্ছে না ঢাকায়, কে যাচ্ছে, তার ভাই যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমার কথা ছিল, যে যেই সকল কারকের ক্ষেত্রে আপনি দেখবেন যে ক্রিয়াপদের সাথে এই দাগ দেওয়া অংশের কোনো সম্পর্ক নাই, সেটা আপনার জন্য কি হয়ে যাবে, সম্বন্ধপদ হয়ে যাবে। অর্থাৎ এই যে ঢাকায় যাচ্ছে, এটা কে যাচ্ছে, রাম যাচ্ছে, রাম কিন্তু যাচ্ছে না, এর সরাসরি কোনো কি নাই, সংযোগ নাই।
যখন যার নিজের কোনো সরাসরি সংযোগ নাই, এই যাওয়ার কাজটা কে করতেছে, ভাই করতেছে, তখন সেটা আপনার কি হয়ে যাবে বলেন তো, সম্বন্ধ পদ হয়ে যাবে। আর সম্বন্ধ পদের ক্ষেত্রে আপনার র বা এর থাকে। এটা আমি বলছি যে দেখেন যে আপনার ব্যাকে ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু সম্পর্কটা কি থাকতেছে, যে ভাইয়ের সাথে থাকতেছে। কার সাথে থাকতেছে, ভাইয়ের সাথে থাকতেছে। এই যে আমার হচ্ছে কি বলেন তো সাবজেক্ট, এই যে আপনার হচ্ছে আমি বলছি বিশেষ্য বা সর্বনামের ক্ষেত্রে, এই যে বিশেষ্য ক্ষেত্রে আপনার থাকতেছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা আপনার তখন সম্বন্ধ কারক হয়ে যাচ্ছে। আমি আশা করি আপনাদের সম্বন্ধ কারকটা বুঝাইতে পারছি। যে অপশানে যদি আমার সম্বন্ধ কারক থাকে এবং র বা এর থাকে, টাইম ওয়ার্কের যে ম্যাথগুলো ওইভাবে পাচ্ছেন না, সেগুলো আপনি ঐকিক নিয়মে করবেন। সবগুলো আপনার ওই সূত্রে হবে এরকম না, যেগুলো আপনার সূত্রে হবে না সেগুলো ওই কিক নিয়মে হবে। আর যেগুলো হবে না ওইগুলো করার প্রয়োজন নেই। আমি তো বলে দিচ্ছি আপনাকে যে আপনি সব ম্যাথ পারবেন, সব ম্যাথ করতে হবে এরকম না। আপনি তাহলে তো ওই টাইম ওয়ার্কের ম্যাথ করতে গেলে আপনি 300 ধরনের ম্যাথ পাবেন। এখন 300 ম্যাথ করার তো আমার প্রয়োজন নাই, আমাকে স্পেসিফিক ম্যাথগুলা করতে হবে। যেগুলা যেগুলা করতে হবে সেগুলো আমি আপনাকে মোটামুটি করে দিছি। এরপর আপনি ম্যাথ সলভ করতে গিয়ে ম্যাক্সিমাম করতে পারবেন, যেগুলো পারবেন না ওইগুলো না করলে আপনার জন্য আহামরি সমস্যা হবে না। এরপরেও যেইগুলা করা উচিত কিন্তু নিয়মের মধ্যে পড়ে নাই, এই ধরনের কিছু ম্যাথ আমি পরীক্ষার মধ্যে আবার ঢুকাই দিব এবং সেগুলো আপনাকে পরবর্তীতে সমাধান দেবো। ধরুন আরো 5টা তখন আপনার আলাদা নিয়ম যুক্ত হয়ে যাবে, এটাই আর কি। ভাই একটা জিনিস আপনারা ক্লাস করে, আপনাকে আমি বলি আপনি ক্লাস করে কখনোই 50%-এর বেশি বোঝার কথা না। আপনি একটা ক্লাস করে, একটা ক্লাসের মধ্যে কিন্তু কারো কিন্তু এত সহজ টপিকস না, 1 ঘন্টায় পড়ানো হয়েছে। আপনি যদি কোনো কিছুর জন্য 50% বুঝে থাকেন, এটা আপনার জন্য এনাফ। কারণ হচ্ছে এই বুঝে আপনাকে পরীক্ষায় বসতে হচ্ছে জিনিসটা এরকম না। আপনি এরপরে শিট প্রোভাইড করা হচ্ছে, আপনি পড়বেন, তারপরে সামনের একদিন আপনি এই জিনিসটাই করে আবারও বই থেকে পড়বেন। তখন আপনার কনসেপ্টটা এটা 80% যাবে এবং এরপরে আরো যখন আপনি বারবার রিভাইজ দিবেন তখন এটা আপনার 100% যাবে। বাট আমি আপনাকে পড়ায় যদি বলি ওকে ফাইন আপনি 100% বুঝে গেছেন, তাহলে এটা কখনোই সঠিক কথা হবে না, এটা ভুল কথা। আপনি চেষ্টা করবেন কোন একটা ক্লাস করে যদি 50% পারেন। ওকে, সৌমিক সাহা বলছে ইংলিশে ম্যাথ টার্মগুলার দেওয়ার জন্য। ওকে ফাইন, আমি এটা দিয়ে দিব। আমাকে আমার ফোনেই আছে আর কি। আমি তাহলে আপনাদের দেখি, আমি আজকে বা কালকের মধ্যে আপনাদেরকে এই ম্যাথের যে ইংরেজি টার্মগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনারা এই টার্মটাও এই 2 দিন সময় আছে, করে ফেলবেন। এই 2 দিনে আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, করে ফেলবেন। তো আমি আশা করি আপনাদের কারোকে আমি 50% বুঝাইতে পারছি। বাকিটা আপনি পড়ে আপনার স্কিলটা আরেকটু ডেভেলপ করবেন, কারণ আপনাকে কেউ কখনো 100% শিখাইতে পারবে না। আমি আপনাকে যখন শুনবেন সেটা মাথায় থাকবে, শুরুর দিকে প্রথম 4টা কারক আপনি যত সুন্দরভাবে বুঝছেন, শেষের দিকে এসে 2টা কারক সুন্দরভাবে বুঝবেন না, এইটাই নিয়ম। কারণ আপনার কনসেন্ট্রেশনটা ওই পর্যন্ত থাকা টাফ, এইটাই আর কি। ওকে, আমরা ক্লাস শেষ করে দিছি। ওকে, ঐক্যদেশিকটা বলছে আর একজন বলার কথা, দেখেন ঐক্যদেশিকটা আমি একটু বলতেছি। আপনার হচ্ছে ঐক্যদেশিকটা দেখেন, সমীপ অর্থে ঐক্যদেশিক যেটা আর কি, হ্যাঁ এইটার কথা। যেমন দেখেন যে ঘাটে কি হয়েছে বলেন তো, নৌকা বাঁধা আছে। আমি বলছি যে বিশাল স্থানের যে অংশ জুড়ে আপনার ক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা কি বলবো, ঐক্যদেশিক বলবো। অর্থাৎ কোনো একটা জিনিস বিশাল স্থানের একটা স্পেসিফিক জায়গা জুড়ে যদি থাকে, তাহলে সেটা আপনার জন্য অধিকরণ কারক। এখন ধরেন এইটা আপনার ঘাট, এটা সম্পূর্ণটা একটা ঘাট, তাই না? মনে করেন এখন এই ঘাটের সম্পূর্ণ জায়গা জুড়েই কিন্তু আপনি নৌকা বাঁধেন নাই, বা এখানে আপনাকে কেউ ব্যর্থ দেবে না। কারণ ঘাটে আরো বিভিন্ন নৌকা আসবে, মানুষ আসবে, গরু ছাগল আসবে, সবকিছুই কিন্তু ঘাটে আসে এবং তারা চলাচল করে। আপনি ঘাটের একটা স্পেসিফিক জায়গায় করেন, এখানে আপনার নৌকাটা রাখছেন। যখন কোনো একটা জিনিস একটা বিশাল জায়গার স্পেসিফিক জায়গা জুড়ে, এখানে একজন রাখছে, এখানেও আরেকজন রাখতে পারে, এখানেও আরেকজন রাখতে পারে, বাট এই সম্পূর্ণ জায়গা জুড়ে রাখতে পারে না। যদি কোনো স্পেসিফিক বিশাল স্থানের স্পেসিফিক জায়গা জুড়ে থাকে, তাহলে তখন সেটা হচ্ছে আমার ঐক্যদেশী। একইভাবে পুকুরের কিন্তু সম্পূর্ণ জায়গা, যেখানে হাত দেবেন, আপনি পুকুরে নেমে একটা ঝাঁপ দেন, দেখেন কোনো মাছ আপনার শরীরে ঠেকবে না। আপনি ভেসে বেড়াবেন, দেখবেন আপনার শরীরে 2-1টা মাছ ঠেকতে পারে। তার মানে এই না যে পুকুরে মাছ নাই, আসছে স্পেসিফিক জায়গা জুড়ে আছে।
বা যখন আপনি লাভ দিবেন এটা সম্পূর্ণটাই কি বলেন তো প্ল্যানিং, তখন সেটা আপনার জন্য কি হয়ে যাচ্ছে বলেন তো, তখন আপনার সেটা আপনার জন্য হয়ে যাচ্ছে হচ্ছে পরেরটা, যে অভিভাবক, অর্থাৎ যেটা সব জায়গা জুড়ে থাকবে, সব জায়গা জুড়ে যদি থাকে তাহলে সেটা আপনার জন্য অভিভাবক। আর যদি একটা বিশাল জায়গার স্পেসিফিক জায়গা জুড়ে থাকে সেটা আপনার জন্য হচ্ছে ঐকদেশিক। এটাই, হ্যাঁ, সুমন মিয়া এটা বলছে, সুন্দর কথা বলছেন, যে একটা নির্ধারিত জায়গা কোন জায়গা জুড়ে থাকবে সেটা আপনার জন্য। আর যদি সব জায়গায়, যেমন হচ্ছে তিলে তৈল আছে, আপনি একটা তিল, এই যে তিল, এই তিলের মধ্যে একটা সরিষার মধ্যে কি সব জায়গাতেই তেল আছে, এরকম না যে এই কর্নারে একটু তেল আছে আর এই অংশের মধ্যে নাই, এইরকম না, সম্পূর্ণ জায়গা জুড়েই তেলের অস্তিত্বটা থাকে। এই কারণে আপনি এটাকে কি বলতেছেন বলেন তো, অভিভাবক আধাকরণ বলতেছেন। ওকে, সবাই ভালো থাকবেন। আমি আশা করি যে আমি আপনাদের 50% বুঝাইতে পারছি। সবার জন্য শুভকামনা, আবার আপনাদের জন্য ঈদের মুবারক আর কি। আহ, আর আরেকটা জিনিস আমি বলছিলাম, আমি আপনাদের থেকে এই জিনিসটা আশা করব। কারণ হচ্ছে যে ধরেন ব্যাচ স্টুডেন্ট বেশি হইলে হয়তো বা সত্য যেটা আমার পকেটে টাকা আসবে, আসলে এটা হয়তো আমি আপনাদের পিছনে আরেকটু ইনভেস্ট করতে আমার ভালো লাগবে। এটাই আর কি, যে আপনাদের আরো এক্সাম নিতে ভালো লাগবে, বা সব দিক থেকে আপনারাও যখন বেশি মানুষ থাকবে তখন কম্পিটিশনটা বুঝবেন। ধরেন তখন কি হচ্ছে যে আপনার এতজনের মধ্যে আপনার অবস্থানটা কোথায়, যারা ভর্তি হয়েছে এরা কিন্তু সবাই ভালো, সবাই ভালো স্টুডেন্ট, ভালো জায়গা থেকে আসছে। তখন আপনি কিন্তু বুঝতে, এরাই কিন্তু আপনি দেখবেন যে সামনে পরীক্ষা দিতে গেছেন, দেখবেন আপনার এই ফ্রেন্ডরাই পরীক্ষা দিচ্ছে, এরাই দেখবেন রিটেন দিচ্ছে, এরাই ভালো কিছু করতেছে, তো এরাই আপনার হচ্ছে কম্পিটিটর। যখন আপনি এই কম্পিটিটরদের সাথে লড়াই করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। এইটাই আর কি বলে যে আপনার, ওই যে একটা কথা আছে না যে অ্যাটিটিউড, আমি লাস্ট 2 মিনিট কথা বলে শেষ করব। যে অ্যাটিটিউড একটা কথা আছে, তো এইটার আপনি কিন্তু কোনো সংজ্ঞা দিতে পারবেন না, যে আপনার অ্যাটিটিউড যে জিনিসটা আছে সেটা কিন্তু আপনি কোনো সংজ্ঞা দিতে পারবেন না। যে আপনি কিন্তু যেই পরিবেশে থাকবেন, একটা কথা বলা হয় যে আপনি যেই পরিবেশে থাকবেন আপনি কিন্তু সেই পরিবেশেই বা সেইটা আপনি বিলং করবেন। যেমন আপনাদের কথাই বলি, ধরেন আপনাদের সবাই স্টুডেন্ট, তাই না, সবাই স্টুডেন্ট, লাস্ট 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। কেন বেশি জন থাকলে আপনার জন্য সুবিধা, দেখেন যে আপনার হচ্ছে এই যে কি বলে একটা অ্যাটিটিউড বলে, তাই না, যে এটা আপনার ক্ষেত্রে কিন্তু ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন রকম হয়। যেমন ধরেন আপনি গেছেন ফুটপাতে, এই ঈদের মার্কেট করতে আপনি ফুটপাতে গেছেন, কি করতে, জুতা কিনতে গেছেন। এখন গিয়ে দেখতেছেন খুব সুন্দর সুন্দর জুতা, দাম বলতেছে মামা একদম 100 100 100 150 200 300 এরকম দাম বলতেছে। ধরেন 300 টাকা দাম চাইছে বা 500 টাকা একটা জুতার দাম চাইছে। আপনি গেছেন, আপনাকে বলছে মামার দাম কত, 500 টাকা। আপনি কিন্তু পকেট থেকে তাকে 500 টাকা বের করে দিচ্ছেন, জুতা নিচ্ছেন, চলে আসছেন। এইরকম আমি বিশ্বাস করি 99% মানুষের ক্ষেত্রে হয় না। সে কি করে বা আপনি কি করতেছেন, আরে মামা এই জুতা 500 200 টাকা দিব, 300 টাকা দিব, এরকম একটা বার্গেনিং করে আপনি ওই জুতাটা নিয়ে চলে আসেন। ওই জুতাটা নিয়ে কি করেন বলেন তো, চলে আসেন, কোনো সমস্যা নাই। এই একই ব্যক্তি আপনি এরপরে কি করছেন, আপনার গার্লফ্রেন্ডের হচ্ছে কি বলেন তো জন্মদিন, তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে কি করতেছেন, খাইছেন এটা সেটা ইত্যাদি ইত্যাদি, খাওয়ার পরে আপনাকে বিল ধরায় দিছে 1720 টাকা। কয় টাকা বলেন তো, 1720 টাকা। তখন কিন্তু আপনি আর ওখানে দামাদামি করতেছেন না, যে আমি স্টুডেন্ট মানুষ, ফার্স্ট লাইফে আসছি, আপনার জন্য 1000 টাকা রাখেন, বা আমার জন্য 1200 টাকা রাখেন, আমার জন্য 1500 টাকা রাখেন, এটা আপনি করেন না। আপনি কি করেন, 1720-এর জায়গায় বরং আরো 30 টাকা টিপস দিয়ে কি করেন, 1750 টাকা দিয়ে আসেন, তাই না, 1750 টাকা দিয়ে আসেন। তো এইটা হচ্ছে যে আপনার ওই যে অ্যাটিটিউড, যখন আপনি ফুটপাতে গেছেন তখন সেটা আপনার এক ধরনের ছিল, আবার যখন আপনি এই রেস্টুরেন্টে আসছেন তখন কিন্তু আপনি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছেন, আপনি জানেন যে এটা এখানে ওই দামাদামি করার মতো জিনিস না। এটা হচ্ছে পরিবেশের সাথে সাথে আপনি নিজেও চেঞ্জ হয়েছেন, আমি যেটা বলতে চাইছি, আপনি পরিবেশের সাথে সাথে নিজেও চেঞ্জ হয়েছেন। আপনি নিজে পড়লে সেটাও কোনো সমস্যা না, আপনি নিজে পড়েও পড়তে পারবেন। যখন আপনি একটা ব্যাচে বা একটা ভালো জায়গায় পড়ে নিজের ডেভেলপ গ্রো করতে পারবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে ওই মন মানসিকতাটা অটোমেটিক তৈরি হয়ে যাবে, যে আপনি এখানে আসলে দামাদামি করতে পারবেন বা এখান থেকে ভালো কিছু নেবেন না কি করবেন, এটা কিন্তু তখন আপনার মধ্যে অটোমেটিক গ্রো আপ হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ভালো ফ্রেন্ড যদি থাকে তাদেরকে অ্যাড করতে, কোনো সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকেন, আর সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আমি আপনাদের গ্রুপ লিঙ্কটাও দিচ্ছি, ওইখানে আপনাদের যত কথা ছিল। হ্যাঁ, পরীক্ষার আগে সব সময় বন্ধ দিব ভাই, পরীক্ষার আগে আমি সব সময় বন্ধ দিব। আপনারা যদি বলেন যে 1 তারিখ না 2 তারিখ পরীক্ষা দিবেন, আমার সমস্যা নাই, আমি আপনাদের একটা রুটিন আগে দিছি, টপিকসও আগে দিছি। আর যেহেতু ঈদের ইস্যু আছে, আপনাদের যদি সুবিধা হয় আমি 1 তারিখের পরিবর্তে ওই পরীক্ষা আমার 2 তারিখের ক্লাস থাকলেও সমস্যা নাই, আমি ওইভাবে আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি বুঝছি এটা, আপনারা আমাকে অনেকে এই ব্যাপারে টেক্সট করছেন,
তো ১ তারিখের পরিবর্তে আমি প্রয়োজনে ২ তারিখে পরীক্ষা নেব। কোনো সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকেন। সবার জন্য শুভকামনা।